আগে অনেকগুলো নিয়ম ছিল আমাদের, যেমন মেডিকেল অ্যালাওয়েন্স আপনি কত টাকা পর্যন্ত পাইবেন, তারপরে হচ্ছে আপনার হাউস রেন্ট 50% অথবা বার্ষিক 3 লক্ষ টাকা, এরকম অনেকগুলো নিয়ম দেওয়া ছিল আগে, মনে আছে কিনা? বাট এখন বর্তমানে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাইতেছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে তাহলে। বর্তমানে হচ্ছে ওই রকম কোনো নিয়ম কানুন নাই, একেবারে শর্টকাট করে দিছে। শর্টকাটটা কি? আপনি এমপ্লয়ার থেকে কি কি পাচ্ছেন সবগুলো যোগ করেন, যোগ করার পরে এটার তিনের এক অংশ হচ্ছে আপনি এক্সামটেড পাবেন। হ্যাঁ, তিনের এক অংশ আপনার সরাসরি অব্যাহতি, আর 2 অংশের উপরে আপনি ট্যাক্স দিবেন বা ট্যাক্সেবল ইনকাম। জাস্ট এই এই সংক্ষেপে এতটুকুই। ঠিক আছে। লাস্ট ক্লাসে মনে হয় ভাইয়া সারচার্জ পর্যন্ত করাইছিলেন, সারচার্জের হার যেটা। হুম। আচ্ছা, সার্চ করলে মানে আমরা সম্ভবত ইসে তাই। খাতগুলো বাকি রাখছি। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম ট্যাক্স এর ক্ষেত্রে যে ইয়া করছেন, ট্যাক্স ইয়ারটা যে হুম। ওটা আলোচনা করছিলেন, সারচার্জ ওটার। মিনিমাম ট্যাক্সটা কি শেষ করছিলাম না? মিনিমাম হ্যাঁ ট্যাক্সও তো হ্যাঁ, শেষ করছিলাম। ওইটাই শেষ করছেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, এইবার তাইলে আমরা এই থেকেই শুরু করি। পুরনো আইনে আমাদের ছিল স্যালারি ইনকাম, তাই না? স্যালারি ইনকামটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতাম? স্যালারি ইনকামের জন্য ছিল বেসিক, হাউস রেন্ট, কনভেন্স, মেডিকেল, ফেস্টিভ্যাল, এরকম অনেকগুলো পয়েন্ট যেগুলো থাকতো। এর মধ্যে থেকে 3টে পয়েন্টে আমরা কাজ করতাম। 3টে পয়েন্ট কি কি? একটা হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্টে একটা নিয়ম ছিল, 50% অফ বেসিক অর 25,000 পার মান্থ, হুইচ এভার ইজ লোয়ার ইজ এক্সেমটেড। অর্থাৎ এইটা একটা নিয়ম ছিল, এখন এই নিয়ম আর নাই। হ্যাঁ, তারপরে কনভেন্সের ক্ষেত্রে বলা ছিল যে অ্যানুয়ালি 30,000 টাকা পর্যন্ত কনভেন্স অ্যালাউ করা যাবে, তার বেশি হলে অ্যালাউ করবে না। তারপরে বলা ছিল মেডিকেলের ক্ষেত্রে বলা ছিল 10% অফ বেসিক অর 1,20,000 টাকা অ্যানুয়াল, এর মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে এক্সেমটেড। তো এটা হচ্ছে আগের স্যালারি ইনকাম যেটা ছিল, সেটাই এইভাবে আমরা বের করতাম। এছাড়া বাকি যেগুলা সবগুলো ফুললি ট্যাক্সেবল ছিল। বর্তমান নিয়মটা হচ্ছে, আচ্ছা, বর্তমান নিয়ম হচ্ছে এইটা। এটা কি? আপনার এমপ্লয়ার, কোম্পানি আপনাকে কি কি দিয়েছে সবগুলো এরকম যোগ করবেন। এটা কিছু না, এটা বাদ। এখানে এক্সামটেড এই ঘরটা লাগবে না। আপনার বেসিক কত, হাউস রেন্ট কত, কনভেন্স কত, মেডিকেল কত, অর্থাৎ সারা বছর ধরে আপনাকে যত সুযোগ সুবিধা দিয়েছে সবগুলো এরকম যোগ করতে হবে। যোগ করে জাস্ট তিনের এক অংশ, এখানে দেখেন 3/1 অথবা 4.5 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটা কম সেইটা সরাসরি এক্সামটেড হইবে। আচ্ছা, সেইটা সরাসরি এক্সামটেড হইবে। তাহলে আমরা এখানে কি করছি দেখেন, 3/1 মাইনাস করে দিছি, বাকি থাকে 3,09,000। এই 3,09,000 টাকা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারিজ অথবা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তাহলে খুব সংক্ষেপে কিন্তু হিসাব ক্লিয়ার হয়ে গেছে। ভাড়া হইতে আয়, এইখানে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলেন। আপনার স্যালারি থেকে আয়,
এইটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া এটা একটু আলোচনা করা যাবে, ব্যাপার আমি ছিলাম না, আসছি আচ্ছা, মাত্র। আবার করি। ধরেন আমরা যে কোনো প্রতিষ্ঠানে জব করি, অথবা আমাদের ক্লায়েন্ট তো যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, তাইলে তো সে বেতন পায়, তাই না? তো বেতনের মধ্যে কিন্তু তার অনেকগুলা জিনিস থাকে, অনেকগুলা আইটেম থাকে। কোম্পানি যখন স্যালারি সার্টিফিকেট দেয় বছর শেষে ট্যাক্স পারপাসে, একটা স্যালারি সার্টিফিকেটটা এরকমের থাকে ঠিক। এর মধ্যে তার বেসিক কত, হাউস রেন্ট কত, কনভেন্স কত, ফেস্টিভ্যাল বোনাস কত, সবগুলো এরকম বলা থাকে। এরপরে যদি কারো কাছ থেকে টিডিএস কর্তন করে, স্যালারির খাতে দেখবেন যে অনেকের কাছ থেকে যাদের স্যালারি বেশি টিডিএস কাটে, তো তারও লিস্টে এইভাবে দিয়ে দেয় যে সেই টিডিএস গুলা কোন চালানের মাধ্যমে কত তারিখে কত টাকা জমা দিছে। তো এইভাবে একটা সার্টিফিকেট আপনাকে বা ক্লায়েন্টকে দিবে। তো আমরা হচ্ছে প্রথম এই স্যালারি সার্টিফিকেটটা পাবো, এইটাই হচ্ছে প্রথমে আমাদের হাতে আসবে। ঠিক আছে? তো আমরা এখানে দেখছি যে আগের টিডিএস আইনে টা কি কি ছিল। ভাইয়া, টিডিএস টা কিভাবে, যে ট্যাক্সটা যে কেটে রাখে স্যালারির প্রথম ওইটা? রাইট, রাইট, প্রতি মাসে একটা অ্যামাউন্ট কেটে রাখে না, ওই হ্যাঁ, ট্যাক্সের জন্য। হ্যাঁ, ট্যাক্সের জন্য ওইটা। আচ্ছা, তাহলে ওইটা পাইলাম। আপনি যখন একটা স্যালারি সার্টিফিকেট পাবেন, এখন হচ্ছে ওইখান থেকে কত টাকা ট্যাক্স আসে সেটা আমরা বের করব। এটার বর্তমানে নিয়মটা অনেক বড় একটা চেঞ্জ আসছে। আগের যে নিয়মটা ছিল সেইটা দেখেন। আগের নিয়মটা ছিল আপনার পার্টিকুলার্স এরকম বলা ছিল যে বেসিক কত, হাউস রেন্ট কত, সবগুলো এখানে আমরা একটা টেবিলে বা এক্সেল শিটে লিখতাম, লেখার পরে কত টাকা পাইছি সেটা দিতাম। এরপর হচ্ছে তার এক্সেমটেড কত, ট্যাক্সেবল কত। এক্সেমটেড এর ক্ষেত্রে তিনটা জায়গায় এক্সেমশন পাওয়া যাইতো। একটা হচ্ছে হাউস রেন্ট, একটা হচ্ছে কনভেন্স, একটা হচ্ছে মেডিকেল। হাউস রেন্টের ক্ষেত্রে বলা ছিল বেসিকের 50%, অথবা বার্ষিক 3 লক্ষ টাকা, এই দুইটার মধ্যে যেটা কম সেইটা সে হাউস রেন্ট হিসেবে এক্সামশন পাবে। এগুলো তো আমরা রাজস্ব বইতে পড়ছি, তাই না? কনভেন্সের ক্ষেত্রে বলা ছিল বার্ষিক 30,000 টাকা পর্যন্ত এক্সামশন পাওয়া যাবে। মেডিকেলের ক্ষেত্রে বলা ছিল বেসিকের 10%, অথবা 1,20,000 টাকা, এই দুইটার মধ্যে যেটা ছোট সেইটা সে এক্সামশন পাবে। ঠিক আছে? তো আর বাকি যেগুলো আছে সবগুলো ছিল ট্যাক্সেবল। তো এইভাবে হচ্ছে হিসাবটা করতে হইতো। বর্তমানে এত কোনো ঝই ঝামেলা কিচ্ছু নাই, খুব সহজ করে দিছে। সেইটা কি করছে, এখন আপনাকে হিসাব করতে হবে আপনারা যা যা দিছে সবগুলো এরকম যোগ করবেন। ঠিক আছে? এইটার কোনটার 15%, কোনটা 10%, কোনটা 50%, এত ঝামেলার কিছু নাই। সবগুলো যোগ করেন। যোগ করার পরে টোটাল যোগফলের 3/1 কত, আর 4.5 লাখ টাকা। 3/1 এবং 4.5 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটা কম সেইটাই হচ্ছে আপনি ইয়া পাবেন, মানে এক্সেমশন পাবেন। তাহলে আপনার টোটাল আসছে কত, 4,64,000। তো সেখান থেকে 1,54,000 টাকা 3/1 আসছে, অর্থাৎ এইটা আপনার এক্সেমটেড। তাহলে আপনার ইনকাম ফ্রম স্যালারি বা এমপ্লয়মেন্ট কত, 3,09,000 টাকা। এই হচ্ছে স্যালারির ট্যাক্স ক্যালকুলেশন বর্তমান আইন অনুসারে। যে কোনো কোশ্চেন থাকলে বলেন। কোনো প্রশ্ন আছে, বুঝতে সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নাই, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? হ্যাঁ, তাহলে এই ট্যাক্সের মধ্যে ভাই, 4.5 লাখ দিস টাইম টাকা কি আর কোনো ইয়ে নেই, কোনো পার্সেন্টেজ টোটালি কোথাতেই নেই না? না, তাহলে না, আপনি কোনো শুধু কোনো স্যালারি ইনকাম থেকে কোনো পার্সেন্টেজ নাই, শুধু টোটাল যে ফিগারটা আপনি পাইছেন বিভিন্ন হেডস বা বিভিন্ন বেনিফিটের মাধ্যমে টোটালটা যোগ করেন। যোগ করে আপনি যদি জাস্ট, কোনো পার্সেন্টেজ বলা থাকে যদি বলে দেয়। যেমন কিভাবে বলতে পারে? আপনার এখানে যদি ধরেন এখানে সেলস ইনসেনটিভ, এটা যদি এত পার্সেন্ট বলে দেয়, একটা ধরেন নির্দিষ্ট একটা পার্সেন্ট, 20% অথবা ইয়ে পার্সেন্ট সেটা বলে তো দেয়। আপনি পাইছেন, সেটা তো হ্যাঁ, আপনি পাইছেন। হ্যাঁ, এখন যদি আপনার অঙ্কে যদি এরকম বলে, বা আপনার যে আপনার বেসিক এত টাকা, হাউস রেন্ট পাই বেসিকের 50%, তার মানে কি হ্যাঁ, আপনি ওইটা দিয়ে তো বের করছেন আপনি কত টাকা পাইছেন। ওখান থেকে কিন্তু এক্সাম্পশন ক্যালকুলেশন হয় নাই। আগে আগে কি হইতো, আপনাকে যদি বলা থাকতো যে হাউস রেন্ট
আপনার বেসিক হচ্ছে 1 লক্ষ টাকা, হাউস রেন্ট বেসিকের 60%। তাইলে আপনার কি করা লাগতো, আগে 60% বাইর করে একটা অ্যামাউন্ট এখানে রাখা লাগতো যে আপনি 60,000 টাকা হাউস রেন্ট পাইছেন, বেসিক হচ্ছে আপনার 1 লক্ষ টাকা। এরপরে আপনার পার্সেন্টেজ ফালানো লাগতো কি, বেসিকের 50% অথবা 3 লক্ষ টাকা। তাহলে বেসিকের 50% আসতো কত, 50,000, আর হচ্ছে 3 লাখ। তাহলে আপনি 50,000 টাকা এখানে এক্সামশন পাইতেন, তাহলে 60,000 মাইনাস 50,000, বাকি 10,000 টাকা আপনার ট্যাক্স হয়ে যেত। এইটা ছিল আগের আইনে। বর্তমান আইনে আপনার এই কোনো ব্যাপারগুলো নাই। আপনি প্রথমে বের করবেন যে আপনার হাউস রেন্ট কত পাইছেন, আপনার পকেটে কত টাকা আসছে, কনভেন্স বাবদ আপনার পকেটে কত টাকা আছে। হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে তো আমাদের এই পার্সেন্টেজ বের বের করা লাগে না। প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে তো আমাকে একটা স্যালারি স্টেটমেন্ট দিয়ে দেবে কোম্পানি থেকে, তাই না? বাট হয়তো আমাদের পরীক্ষার ক্ষেত্রে আপনার পার্সেন্টেজে বলতে পারে, আমার মনে হয় না সেটাও বলবে। তো এখন বর্তমান আইনে কি, আপনি সবগুলো যোগ করবেন, কোনটা কত পাইছেন, যোগ করে 3/1 করবেন, আর 4.5 লাখ করবেন। এই দুইটার মধ্যে যেটা ছোট সেইটা আপনি এক্সামশন পাবেন, বাকিটা হচ্ছে আপনার ট্যাক্সেবল হবে। তাহলে তো বর্তমানে এটা একটু সহজ হয়ে গেল, মানে হ্যাঁ, আপনার কোনো ওয়ান প্যাচ নাই, কোনো হ্যাঁ। প্যাচ নাই। আপনার কোম্পানি যে যত টাকা দিয়েছে সবগুলো যোগ করবেন, যোগ করার পরে জাস্ট 3/1 করবেন, কম্পেয়ার করবেন 4.5 লাখের সাথে, দুইটার মধ্যে যেটা ছোট সেটা আপনি এক্সামশন পাইছেন, শেষ। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ঠিক আছে, ক্লিয়ার। দীপাবু, আপনি আপনার কোশ্চেনটা করেন। না, ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। ওকে, এবারে আমরা যদি ভাড়া হইতে আইতে যাই, আগে ছিল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, হেডটা ছিল এরকম, তাই না? আর এখন করছে ভাড়া, ইনকাম ফ্রম রেন্ট। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আগে শুধুমাত্র হাউস প্রপার্টি ভাড়া দিয়ে আপনি যে টাকাটা পাইতেন সেইটা অ্যাড করতে পারতেন, আর বর্তমানে রেন্ট করে দেওয়ার জন্য আপনার অন্য কোনো সম্পত্তিও যদি ভাড়া দেন সেটাও এইটার আওতায় চলে আসছে। তো মেইন পার্থক্যটা হচ্ছে এইখানে, ঠিক আছে? তাহলে যেমন 3 ধরনের ইয়া বলছে এখানে। একটা হচ্ছে গৃহ সম্পত্তি, আগে ছিল শুধুমাত্র গৃহ সম্পত্তি, আর এখন এর সাথে মানে গৃহ সম্পত্তি হইতে আয় ছিল আগে, আর এখন বলছে ভাড়া হইতে আয়। তাহলে গৃহ সম্পত্তি ভাড়া দিতে পারেন, গৃহ সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিও আপনি ভাড়া দিতে পারেন, ঠিক আছে? তো এই 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 জন্য এই এই জিনিসগুলো আপনার এখানে আসবে, রেন্টের ভিতর আসবে। তাহলে গৃহ সম্পত্তি বলতে কি বুঝাইছে, আসবাবপত্র, ফিকচার, ফিটিংস, যাহা উক্ত গৃহের অবিচ্ছেদ্য অংশ। তারপর বলছে গৃহ যে ভূমির উপর স্থাপিত, উক্ত ভূমি, তবে কোনো কারখানা ভবন উহার অন্তর্ভুক্ত হবে না। ভাড়া প্রদান, এখানে বলছে মালিকানা বা স্বত্ব ত্যাগ ব্যতিরেকে কোনো নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান। ধরেন আপনার একটা মেশিন আছে, এই মেশিনটা আপনি ভাড়া দিচ্ছেন। আগে জুয়েল ভাই, আগে সাইকেল চালাইতাম না, ভাড়া চালাইতাম না আমরা, 4 টাকা ঘন্টা এরকম হুম। ছিল না? 10 টাকা ঘন্টা, 5 টাকা ঘন্টা, 5 টাকা আধা ঘন্টা। আমরা আমরা চালাইছি 4 টাকা ঘন্টা, 2 টাকা আধা ঘন্টা ছোটবেলায়, ঠিক, ঠিক আছে? তো এখন, 10 টাকা ঘন্টা আমি চালাইছি। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে সাইকেলটা কিন্তু আমার হয়ে যাইতো না, আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিতাম। তো এই জিনিসগুলো এখন রেন্টাল ইনকাম হিসেবে চলে আসবে, এগুলা কিন্তু আগে আসতো না, এখন চলে আসবে। এরপরে বলছে আপনার গৃহ সম্পত্তি ছাড়া অন্য কোনো প্রকৃতির ভৌত পরিসম্পদ যাহা ভাড়া প্রদান করা যায়। আমরা প্রথম বলছি গৃহ সম্পত্তি, তারপরে বলছি যে কোনো সম্পত্তি যে সত্ত্বত্যাগ ব্যতিরেকে যদি ভাড়া দেয়। এরপরে বলছে এর বাহিরেও যদি অন্য কিছু থাকে যেটা ভাড়া দেওয়া যায় হয়তো, যেটা এনবিআর এর মাথায় এখনো নাই, সেগুলো এটার মধ্যে ঢুকবে। তার মানে এরিয়াটা অনেক বড় করছে।
আগের ক্ষেত্র স্যালারি আগে ছিল ইনকাম ফ্রম স্যালারি, এখন করছে কি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ নিয়োগকর্তার কাছ থেকে আপনি যা কিছু পাবেন বা আপনি ওখানে নিয়োগ হইছেন এই এই কারণে আপনি যা কিছু পাবেন সবকিছু ওইখানে আসবে। আর আগে ছিল কি ইনকাম ফ্রম স্যালারি, মানে স্যালারিটাই শুধু কাউন্ট করা হইতো। তার মানে এরিয়াগুলো অনেক ব্যাপক করছে এখন, ঠিক আছে? রাজা ভাই, ফিক্সার মানে কি? যে ফিক্সার? ফিক্সার মানে আমিও এত ভালো বুঝি না, তবে এটা হচ্ছে আপনার ওই যে ফার্নিচার, সম্ভবত ফার্নিচার, ঠিক আছে? ফার্নিচার টাইপেরই, ফার্নিচারের মতো অন্য কিছু থাকতে পারে, ফার্নিচার ফিক্সচার এইভাবেই তো বলতাম আমরা, ফিটিংস। তো এক কথায় এই জিনিসগুলো আপনার একটা বাড়িতে থাকে। আপনি আপনি যে বাড়িতে আছেন না, দেখবেন আপনার বেডরুমে একটা হয়তো ওই যে অনেক কিছু থাকে না, যেমন জি। গ্লাস দেওয়া একটা থাকে, গ্লাস, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ড্রোব থাকে, মানে একটা বাসা যেভাবে সাজানো থাকে, এই এই যে বলছে দেখেন, যাহা উক্ত গৃহের ওয়াল ফার্নিচার অবিচ্ছেদ্য অংশ। টাইপের? ফিচার বলতে কি ওয়াল ফার্নিচার যেগুলো, ওগুলোকে বলতেছে? যেটা একদম ফিট করা, সেট করা থাকে? দেওয়ালের মধ্যে যেটা ফিটিংস করে দেওয়া থাকে না, ওইটা বোধহয় পিকচার। হইতে পারে, আমার কথা হচ্ছে যাই থাকুক, এই এই মানে একটা বাসা ভাড়া এক কথায়, ঠিক আছে? হ্যাঁ। মানে আচ্ছা এত রাজীব ভাই, এখানে আপনার গৃহ সম্পত্তি আর সম্পত্তি, এটা কি দুইটা কি ভিন্ন জিনিস দিচ্ছেন আপনি? আর গৃহ সম্পত্তিটা সম্পত্তির অংশ এসে পড়ে গেছে না? না, গৃহ সম্পত্তি তো আপনাকে স্পেসিফিক করে দিছে প্রথম, আর 3 নম্বরে বলছে সম্পত্তি, তাহলে সম্পত্তির মধ্যেও তো গৃহ সম্পত্তি হয়। এজন্য আবার এই ব্যাখ্যায় বইলে দিছে দেখেন, গৃহ সম্পত্তি জমি, আসবাবপত্র, ফিক্সচার, কারখানা ভবন, ব্যবসার আঙ্গিনা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন ও মূলধনী প্রকৃতির কোনো ভৌত পরিসম্পদ যাহা ভাড়া প্রদান করা যায়। আচ্ছা, এখানে গৃহ সম্পত্তি আসার কথা না, তাই তো? জি ভাই, গৃহ সম্পত্তি তো হ্যাঁ, আসার কথা না, কারণ গৃহ হ্যাঁ। সম্পত্তির মধ্যে তো পড়ে যাচ্ছে আসবাবপত্র, এখানে গৃহ ফিক্সচার। সম্পত্তি ব্যতীত গৃহ হবে, ঠিক সম্পত্তি আছে? তো আসতেই পারে, সম্পত্তির মধ্যে তো গৃহ সম্পত্তি আসতেই পারে। না, গৃহ সম্পত্তি তো আগে আলাদাভাবে দিয়ে দিচ্ছে, তাইলে এখানে গৃহ সম্পত্তি ব্যতীত হবে, বুঝছেন? আমরা তো গৃহ সম্পত্তি আগে পড়ছি, গৃহ সম্পত্তির মধ্যে তো পড়ে ক আসবাবপত্রটা নাম্বারটা পড়ে। তো সম্পূর্ণই গৃহ সম্পত্তি, হ্যাঁ হ্যাঁ। তাহলে গয় আবার গৃহ সম্পত্তি কেন আসবে? এটা হচ্ছে গৃহ সম্পত্তি ব্যতীত হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই এই জায়গাটা তো ক্লিয়ার, তিনটা হ্যাঁ, ক্ষেত্রে। এখানে তো আপনি গৃহ সম্পত্তির মধ্যে তো আসবাবপত্র ফিক্সচারও ধরছেন, এখানেও তো আসবাবপত্র ফিক্সচার সবই আছে গৃহ না, এখানে সম্পত্তি ছাড়া। আসবাবপত্র ফিক্সচার থাকতে পারে, কারণ কি আপনি তো শুধুমাত্র হ্যাঁ, একটা গৃহ আসবাবপত্র সম্পত্তি ভাড়া ছাড়াও দিতে থাকতে পারেন। পারে, হ্যাঁ। হুম। আর উপরেরটা ছিল গৃহের সাথে অবিচ্ছেদ্য অংশ। হুম হুম। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই নাকি? এবারে দেখেন এইটা কিভাবে ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশনের সূত্র হচ্ছে ক সমান সমান, ক হচ্ছে আপনার মোট ভাড়া মূল্য। দীপাপু এগুলো খুব ভালো বুঝবে। হ্যাঁ, তো ক হচ্ছে মোট ভাড়া মূল্য। এখন মোট ভাড়া মূল্য কিভাবে বের করব? খ যোগ গ যোগ ঘ, এখান থেকে উমো এবং চ, এই দুইটা মাইনাস করে দেব। তাহলে ক্ষয়ে কি বলছে দেখেন, উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত ভাড়ার পরিমাণ বা সম্পত্তির বার্ষিক মূল্য, এই দুইটার মধ্যে যেটা বড়, এটা হচ্ছে খ। কি উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত ভাড়ার পরিমাণ, অর্থাৎ আপনার একটা রুম আছে, বাসা আছে, বা একটা হাউস প্রপার্টি আছে, সেটা ভাড়া দিছেন, ভাড়া দিয়া 1 বছরে আপনি পাইছেন ধরেন 1 লক্ষ টাকা। কিন্তু আপনার প্রত্যেকটা এলাকায়, ঢাকা শহরে আপনার কোন এলাকার বাড়ি ভাড়া কিরকম হইবে এর কিন্তু একটা চার্ট আছে, চার্ট আছে না? তো মৌজা ভ্যালু অনুযায়ী। হ্যাঁ, মৌজা বা ওইভাবে একটা চার্ট দেয়া আছে, অথবা রিজনেবল একটা ভ্যালু। ধরেন হুম। আপনি আপনার মামাতো ভাইকে ভাড়া দিছেন, নর্মালি আপনি ভাড়া দেন 3 লাখ টাকায়, মামাতো ভাইরে কইছেন যে তুমি 1 লাখ টাকা দিও। তো এখন আপনি যেহেতু ভাড়া দিছেন, এখানে কম ভাড়া দিছেন এটা কাউন্ট করবে না, কি করবে, আপনি ওখান থেকে কত। ফ্যামিলি মেম্বার বলে তো এটা ট্যাক্স ফ্রি করে নিবে,
যে আমরা থাকি, নিজেরা থাকি। সেটা আপনি তো যখন বেশিরভাগ বাসা কিন্তু তাই করে ভাইয়া, আমাদেরও তো যেমন আমরা উপরে একজন থাকলো নিচে একজন থাকলো, এটা তো আমরা ভাড়া হিসেবে ধরি না, ধরে, হ্যাঁ, এটা তো আপনি যখন লয়ার হিসাবে কাজ করবেন আপনি তো ফ্যামিলি মেম্বার হিসেবে ওটাকে কাটায় নিবে ট্যাক্স ফ্রি। এগুলো তো আপনার কাজ, কিন্তু নিয়মে তো এগুলো বলে নাই, হ্যাঁ, এটা তো ট্যাক্স চুরি তাহলে এটা। তাই না? এখন কথা এখন হচ্ছে, সবকিছুতেই তো ট্যাক্স ফাঁকি আর ট্যাক্স এড়ানো, এটাই তো। হুম, আচ্ছা, তাইলে আমরা এখানে দেখেন নিয়মে কি বলছে। একটা হচ্ছে রিজনেবল ভাড়া, আর একটা হচ্ছে প্রকৃত ভাড়া। এই দুই ভাড়ার মধ্যে যেটা বড় সেইটা কাউন্ট করতে হবে ক্ষয়ের জন্য। তাহলে আমরা খ পাইলাম। এবার গ দেখেন। সব জায়গায় ছোটটা কাউন্ট করতে হবে, এখানে বড়টা কেন? এখানে বড়টা, কারণ সব জায়গায় হচ্ছে আপনি ছাড় নিচ্ছেন, আপনাকে যখন দিবে সরকার বলবে ছোট যেটা সেইটা নাও, আর এখানে হচ্ছে আপনার কাছ থেকে নিবে, এই যখন যেটা নিবে বড় যেটা তখন বলবে সেটা। বড় যেটা সেইটা আমারে দাও। বুঝছেন? মানে আপনি সবসময় লসে থাকবেন, আমরা যারা ইউজার আমরা লসের ভাগীদার, এইটা এইটা বুঝে মাথায় রাখবেন, তাইলেই দেখবেন যে অনেক কিছু সমাধান হয়ে যাবে। আইনটা এমন ভাবে করছে, সরকার যে জায়গাতে ট্যাক্স বেশি পাবে সেটাকে প্রায়োরিটি দিচ্ছে, আপনি যে জায়গাতে ছাড় কম পাবেন সেইটাকে প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে খ পাইলাম। গয়ে বলছে উক্ত আয়বর্ষে উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত অগ্রিম ভাড়া প্রকৃতির অর্থ, অগ্রিম ভাড়া প্রকৃতির অর্থ, তাহা যে নামেই অভিহিত হোক না কেন। এখন বলছে আপনি 2000, এখন আমরা আছি 2023-24-এর মধ্যে, না? আপনি 23-24 সালে একজন ভাড়াটিয়ার সাথে কন্ট্রাক্ট করলেন, তার কাছ থেকে আপনি 5 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে নিলেন। এই যে অ্যাডভান্সটা নিয়ে নিছেন, এটা আপনার ভাড়া হিসেবে কাউন্ট করবে, যে এটা আপনার ভাড়া পাইছেন, তার মানে এটার উপরে আপনার ট্যাক্স দেয়া লাগবে। ঠিক আছে? অগ্রিম ভাড়া হিসেবে কাউন্ট করবে। তাহলে গ পাইলাম। এখন এটাকে আপনি হয়তো অগ্রিম ভাড়া না বইলে অন্য কোনো নামে নিয়ে নিতে পারেন ফাঁকি দেওয়ার জন্য, এই জন্য বলছে তাহা যে নামেই অবহিত হোক না কেন, এই এই টাইপের কোনো অ্যাডভান্স যদি আপনি নিয়ে থাকেন তাইলেই হয়েছে, তাইলে সেটার উপরে আপনার মোট ভাড়া বের করার ক্ষেত্রে কাউন্ট করতে হবে। ঘয়ে বলছে উক্ত আয়বর্ষে সম্পত্তি হইতে অন্য কোনো অঙ্ক বা কোনো সুবিধার অর্থমূল্য যাহা খ বা গয়ে উল্লেখ করা নাই বা উল্লেখ থাকলো তার অতিরিক্ত অংশ। এখন বলছে আপনাকে দুইটা অপশন দিছে, খ আর গ। খয়ে বলছে ভাড়া, এরপরে রিজনেবল ভাড়া, গয়ে বলছে অগ্রিম ভাড়া। এখন আপনি এই দুইটার একটাও পান নাই, কিন্তু ওই প্রপার্টির জন্য অন্য কোনো ভাবে কোনো কিছু পাইছেন, হইতে পারে আপনি আপনার ভাড়াটিয়ারে ভাড়া দিছেন, আর ভাড়াটিয়া খুশি হয়েছে যে আপনি তো ভাড়া দিছেন, খুশি হয়ে আপনাকে একটা গিফট করছে। ঠিক আছে? তাহলে সেই যে গিফট যেটা করলো, অথবা উনি বলল যে ওনার একজন ড্রাইভার আছে, গাড়ির ড্রাইভার আছে ভাড়াটিয়ার, সে বলল যে আমি তো আপনার বাসায় ভাড়া থাকি, তাইলে এই ড্রাইভার আপনারও সার্ভ করুক। ঠিক আছে? তার মানে কি আপনাকে একটা সুবিধা কিন্তু দিছে, এই জন্য বলছে সেটা সেই সুবিধার যদি আর্থিক মূল্য না থাকে, তাইলে সুবিধার তো একটা অর্থমূল্য থাকবে। আপনি দেশে একটা ভাড়া ইসে ড্রাইভার অথবা একটা দারোয়ান যাই দিছে, তো একজন দারোয়ান যদি দেয়, তাহলে কি হবে, ওই দারোয়ানের 1 বছরের কত টাকা স্যালারি দিছেন সেইটা কাউন্ট হবে। তো এইভাবে যে খ এবং গ বাদে ওই প্রপার্টির জন্য অন্য কোনো ভাবে কোনো সুবিধা যদি আপনি পেয়ে থাকেন, ওই সুবিধার অর্থমূল্য যাহা খ বা ঘতে উল্লেখ করা নাই বা উল্লেখ থাকলো তার অতিরিক্ত। তার মানে এখানে যা যা পাইছেন সবকিছু কিন্তু এখন চলে আসছে, তাই না? আচ্ছা রাজেক ভাই, এখানে কি আপনি যেটা বললেন উপহার উপহার কথাটা কি আসবে যদি একটা প্রেজেন্টেশন করা হয়, যে বারাটিয়া বাড়িওয়ালাকে এর সাথে হয় একটা প্রেজেন্টেশন করলেন, এটা কি আসবে আচ্ছা, উপহার হিসেবে? আচ্ছা, উপহারের ক্ষেত্রে আবার অন্য জিনিস অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? ট্যাক্সে বলছি, ভাইয়া বলছে তখন আবার মূল্যবান গিফট পরিমাপ ট্যাক্সের করা মধ্যে যায়। চলে যাবে। হ্যাঁ। হুম। তো
এজন্য হচ্ছে ধরেন উপহার না, আপনি যে কোনো বেনিফিটের কথা ধরেন, সুবিধার কথা বলেন, ঠিক আছে? আচ্ছা, এরপর মাইনাস করতে পারবেন দুইটা জিনিস, একটা হচ্ছে উমো এবং চ। উমোতে বলছে কোনো অগ্রিম যা পূর্বে ভাড়া হিসেবে গৃহীত কিন্তু সমন্বয় হয়েছে এই আয় বর্ষে। মানে প্রথমে কি এই গয়ে অগ্রিম নিয়ে নিছে না, আপনাকে অগ্রিম দিছে 5 বছরের জন্য, আপনি প্রথম বছরই 5 বছরের সব দিয়ে ওইটার উপরে ট্যাক্স দিয়ে দিচ্ছেন। এখন দ্বিতীয় বছর আইসা তো আবার রিজনেবল ভ্যালু যদি ধরে তাইলে তো আপনার কাছে দুইবার ধরলো। কারণ সেকেন্ড ইয়ারে তো আপনি ভাড়া পান নাই, বাট রিজনেবল ভ্যালু তো আপনার একটা রয়েই গেছে, তাই না? তো এজন্য বলছে যে এই এরকম যদি হয় যে ওই এই বছরের ধরেন মাইনাস হবে। সেকেন্ড ইয়ারের জন্য আপনাকে অ্যাডভান্স যদি 5 বছরের দেয়, 5 বছরের জন্য কিন্তু প্রথমে আপনি ট্যাক্স দিয়ে দিছেন। সেকেন্ড ইয়ারে আইসা যখন ভাড়া হিসাব করবেন তখন সেকেন্ড ইয়ারের জন্য যতটুকু প্রযোজ্য অতটুকু আপনি মাইনাস করতে পারবেন, ঠিক আছে? থার্ড ইয়ারে এসে থার্ড ইয়ারের জন্য যতটুকু প্রযোজ্য ততটুকু মাইনাস করতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। মনে হয় বুঝতে পারছেন নাকি? আচ্ছা। না, এটা ঠিক বুঝতে পারলাম না রাজু ভাই। আচ্ছা, কোনটা বুঝেন নাই বলেন? এই যে আপনি যেটা বললেন যে 5 বছরেরটা আমি হলো দিয়ে দিলাম, যে আচ্ছা, অ্যাডভান্স যেটা। আমি আমি আরেকটু সহজভাবে বলি। এখন জি হচ্ছে 2023 সাল, তাই না? হয়েছে কিনা বুঝি। 23 সালে আপনি 5 বছরের জন্য একটা অ্যাডভান্স নিছেন, হুম, তাহলে এর মধ্যে 23 সালেরও তো একটা অংশ ছিল নাকি? জি জি। ওকে, তার মানে এক্সট্রা আরো 4 বছরের জন্য আপনার কাছে হুম নেওয়া ছিল, যেটার উপর প্রথম বছরই আপনি ট্যাক্স দিয়ে দিতে বাধ্য হয়েছেন আইনের গেরা করে, ঠিক হুম, আছে? জি। এখন এই অ্যাডভান্সটা তো আপনার 5 বছরের জন্য, আপনি এখন 5 বছর হিসাব করেন। যে 4 বছরে মানে বাকিগুলোতে ওইটা রাইট, ওই কতটুকু পরিমাণে মাইনাস হয়ে যাবে রাইট। আমার। তো তাহলে আমি এখানে অ্যাডভান্স। 1 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা এইভাবে করবেন। তার মানে সেকেন্ড ইয়ারে এসে আপনি শুধুমাত্র এই 1 টাকা মাইনাস করতে পারবেন, আপনি কিন্তু বাকি 3 টাকা মাইনাস করতে পারবেন না, কারণ ওইটা কিন্তু এখনো পর্যন্ত ইয়ারই দিতে হবে। সমন্বয় করেন নাই। জি জি। আবার এখানে একটা কথা আছে, কিন্তু যদি সমন্বয় না করেন, হুম এরকম অনেক সময় হয় না যে অ্যাডভান্স দিয়ে রাখছে, সে 5 বছর পরে যখন যাবে আপনি তাকে ফেরত দিবেন, এরকমও তো হইতে পারে। তাহলে হুম কিন্তু সে প্রতি মাসে ভাড়া দিয়েই যাচ্ছে, তখন কিন্তু আপনি এটার মাইনাস করতে পারবেন না। তখন আপনি লসটা কিভাবে খাবেন দেখেন, ফাইনাল ইয়ারে গিয়ে আপনি 5 বছরের সম্পূর্ণ টাকাটা তাকে ফেরত দিচ্ছেন, কিন্তু জি। সম্পূর্ণ টাকাটা তো আপনি মাইনাস করলে তো থাকবে না, হুম। কিন্তু সেখান থেকে কিন্তু আপনি ট্যাক্স রিলিফটা আর পাবেন না। হয়তো জি। আপনি 1 বছরের ট্যাক্স রিলিফ পাবেন, তখন আপনার কিন্তু টেকনিক্যালি লস হবে ব্যাপারটা, ঠিক তার আছে? মানে প্রতি বছরেরটা প্রতি বছরের সমন্বয় করতে হবে, তাই তো? আপনি অ্যাডভান্স নিলেই লস, এক কথায়, ঠিক আছে? কারণটা কি, আপনি এই বছর 5 লাখ টাকা অ্যাডভান্স নিছেন বা 10 লাখ টাকা অ্যাডভান্স নিছেন, আপনার ইনকামটা অনেক বেশি না? জি তাহলে প্রথম দেখি ইনকাম যখন কম থাকে প্রথমে 1,05,000, তারপরে 10%, তারপরে 15%, আপনি একসাথে অনেক বেশি টাকা নেওয়ার জন্য 15% হারে ট্যাক্স দিয়ে দিচ্ছেন। এক, এই টাকাটার কিন্তু আপনার যারা অ্যাকাউন্টিং এর ছিলেন, টাইম ভ্যালু অফ মানি বলতে একটা কথা আছে নাকি? হ্যাঁ, ফিনান্সে হ্যাঁ, হ্যাঁ, ফাইন্যান্সে টাইম ভ্যালু অফ মানি অফ মানি আছে। আছে, যেখানে আপনার ইনফ্লেশনটা কাউন্ট হয়। হুম তাহলে আপনার আজকে যে সরকারকে আপনি 50,000 টাকা ট্যাক্স দিলেন, 5 বছর বয়সে এই 50,000 টাকা দিতেন, তাহলে কি এখানেও কিন্তু আপনার একটা লস, মানে চারদিক থেকে আপনি লসে পড়বেন এক কথায়, ঠিক আছে? জি। আচ্ছা, আর মাইনাস করতে পারবেন শূন্যতা ভাড়া, অর্থাৎ যদি আপনার কোনো মাস ভাড়া না আপনার আসে। গ্যাপ থাকে সেইটা মাইনাস করতে পারবেন। আচ্ছা, এখন এখানে আবার একটা শর্ত দিয়ে দিছে, নিচে দেখেন হাইলাইট করে লাল লাল ইয়েতে লেখা আছে, যেটা আগে ছিল না। ভাড়া আয় না থাকা সম্পর্কে উপকার কমিশনারকে প্রতি মাসের 30 তারিখের মধ্যে অবহিত করতে হবে, একটা ফাইজলামি দিয়ে দিছে।
এটা কি সম্ভব উপকর কমিশনে যে সেটা প্রতি মাসে যে জানায় আসবে যে আমার ভাড়া হয় নাই? এখন আইনে বইলে দিছে এটা একটা একেবারে বড় ধরনের একটা ফাজলামি ছাড়া আর আরে না, কিছু না। এখানে ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে উপকর কমিশন থেকে, আর কিচ্ছু না। হুম। সরকারি লোক সবসময় ইনকামের ব্যবস্থা করেই কাজ করে। হ্যাঁ, হ্যাঁ, ওই এনবিআর কে অথবা ওনারা কর অফিসকে ইনকামের একটা সোর্স করে দিল। হুম। জায়গা ঠিক রেখে বাকিরা মরুক, যে অসুবিধা নাই। তার কাছে হ্যাঁ। গেলেই যে তাইলে তোমার তো 2 লাখ টাকা ভাড়া, আমার 2 লাখ টাকা তোমার মাইনাস করে দিচ্ছে, তুমি আরে 20,000 টাকা দাও না। হ্যাঁ, জি ভাইয়া। জি ভাইয়া। এটাই। এই আচ্ছা, যাই হোক, এখন আসেন আমরা ভাড়াটা টোটাল ভাড়া কত আসবে সেইটা বের করতে পারছি নাকি? এখন এই ভাড়া থেকে অনুমোদিত বিয়োজন সমূহ আপনি কি কি বিয়োগ করতে পারবেন? 1 নম্বর, আপনার এই সম্পত্তির উপরে যদি কোনো ইন্স্যুরেন্স করা থাকে, সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যেটা, সেটা মাইনাস করতে পারবেন। এরপরে বলছে সম্পত্তি অর্জন, নির্মাণ, সংস্কার, নবনির্মাণ বা পুনর্নির্মাণের জন্য আর্থিক প্রতিষ্ঠান হতে যদি কোনো ধরনের লোন নিয়ে থাকেন, মূলধনী ঋণ, ক্যাপিটাল লোন যেটাকে বলে, মানে এই বাড়িটা তৈরি করার জন্যই আপনি লোন নিছেন, সেক্ষেত্রে সেই ঋণের উপর যদি আপনি কোনো সুদ বা মুনাফা প্রদান করে থাকেন, সেটাকে আপনি মাইনাস করতে পারবেন। এক কথায় ব্যাংক ইন্টারেস্ট যেটা, সেটা আপনি মাইনাস করতে পারবেন। আচ্ছা, তাহলে খ কমপ্লিট, ক কমপ্লিট। গয়ে বলছে এই সম্পত্তির উপরে আপনি যদি কোনো ট্যাক্স দিয়ে থাকেন অথবা অন্য কোনো ফি বা অন্য কোনো বার্ষিক চার্জ যে কোনো কারণে হোক যদি দেয়া লাগে, সেগুলো মাইনাস করতে পারবেন। ঘ খুবই গুরুত্বপূর্ণ, মেরামত, ভাড়া সংগ্রহ, পানি ও পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য নিম্নবর্ণিত খরচ করলে সাপেক্ষে যেগুলো খরচ উল্লেখিত। করবে ওগুলো বাদ বাদ দিয়ে ট্যাক্স ধরতে হবে। হ্যাঁ, মানে এই যে মেরামত, ভাড়া সংগ্রহ, পানি, এই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, কারণ আপনার পরীক্ষায় যখন যাবেন আমাদের চার তো ভাইয়া এগুলো আলাদা করে আসে, যেমন কৃষিকাজের খাতে 60% পর্যন্ত বাদ দেওয়া যায় এইসব ক্ষেত্রে, যে খরচ টরচ, না না, তারপরে হচ্ছে। শোনেন, এখন আমরা ভাড়া ইনকাম দেখতেছি, এর মধ্যে কৃষি নিয়ে আসেন না, আমি ঠিক আছে? বললাম আর কি, ওইটা হ্যাঁ ওইরকম যেরকম যায় এটা ওইরকম আর কি, যে এরকম খরচগুলো বাদ দিয়ে তারপর বাকিটা আর কি আপনার ইনকামের হ্যাঁ। সোর্স থেকে ট্যাক্স আচ্ছা, দিতে হবে। এখানে কি বলছে? এখানে বলছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত গৃহ সম্পত্তির ক্ষেত্রে আপনি 30% এই সব খাতে খরচ দেখাইতে পারবেন। অবাণিজ্যিক কাজে ব্যবহৃত অর্থাৎ হ্যাঁ, অবাণিজ্যিক মানে আবাসিক ভাবে যদি আপনি ভাড়া দিয়ে থাকেন, আহ, আহ, সেক্ষেত্রে বলছে 25%। আর আপনি যে অন্য কোনো সম্পত্তির ক্ষেত্রে বলছে 10%। অন্যান্য সম্পত্তির ক্ষেত্রে 10% বলছে। তার মানে হাউস প্রপার্টির ক্ষেত্রে 25% এবং 30%, আগে যে নিয়মটা ছিল ওই নিয়মটাই আছে। কিন্তু হাউস প্রপার্টি ছাড়া তো অন্য অন্য অ্যাসেটও এখন এইটার সাথে যোগ করে দিছে, সেইগুলোর জন্য বলছে অনলি 10%। এখন বলছে দেখেন আবার হাইলাইট করা একটা লাইন, এই আইটেমগুলোর জন্য যদি আপনি ভাড়া গ্রহীতার কাছ থেকে কোনো সার্ভিস চার্জ নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই 30%, 25%, 10% কোনোটাই আপনি মাইনাস করতে পারবেন না, ঠিক আছে? অনেক বাসা আছে না যে ওই সার্ভিস চার্জ নেয়, জি জি। তাইলে সেক্ষেত্রে আপনি আর এটা কিন্তু পারবেন না। এরপর বাড়িওয়ালাকে দিতে হবে, ওটা তো বাড়িওয়ালাকে দিতে হবে একবারে। এটা বাড়িওয়ালার খরচ, হ্যাঁ। তাহলে বাড়িওয়ালার খরচ তো বুঝলাম। আচ্ছা, উমতে বলছে দেখেন ভাড়া শুরু হওয়ার পূর্বে সম্পত্তি অর্জন, নির্মাণ, সংস্কার, নবনির্মাণ বা পুনর্নির্মাণের জন্য মূলধনী সুদ বা মুনাফা পরিশোধ করা হলে ভাড়া শুরুর আয়বর্ষ হতে পরবর্তী 3 আয়বর্ষে সমান কিস্তিতে বিয়োগ করা যাবে। বিষয়টা কি? আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, বিল্ডিংটা তৈরি করতে আপনার লাগছে 3-4 বছর, লাগে না? হুম হুম। 3-4 বছর লাগছে, এই 3-4 বছরে তো আপনি ভাড়া দিতে পারেন নাই, জি। এবং যখন তৈরি করছেন আপনি কিন্তু লোনটা তো তখনই নিছেন, তৈরি হয়ে হুম যাওয়ার পরে তো লোন নেন নাই, তাই না?
জি তার মানে এই সময় ধরে আপনার কাছে কিন্তু একটা ইন্টারেস্ট নিছে, ব্যাংক নিছে না? তো জি ধরেন এই আপনার ভাড়ার উপযোগী হওয়ার আগ পর্যন্ত আপনি ইন্টারেস্ট প্রদান করছেন 3 লক্ষ টাকা। এখন বলছি এই যে 3 লক্ষ টাকা, এটা আপনি 3 বছরের সমান কিস্তিতে মাইনাস করতে পারবেন। এটা একসাথে মাইনাস করে সরকারকে বলতে পারবেন না যে আমার এই এই 3 3 লাখ টাকা তো আগে দিয়ে দিছি, মাইনাস করে দিলাম, আমার ট্যাক্স কম। এটা বলা যাবে না। এটার ক্ষেত্রে আপনাকে 3 বছর দিছে, তাহলে প্রথম বছর 1 লাখ মাইনাস করেন, পরের বছর 1 লাখ মাইনাস করেন, পরের বছর 1 লাখ মাইনাস করেন, সমান 3 ভাগে আপনি মাইনাস করতে পারবেন। এইটা যখন আপনার বিল্ডিং কমপ্লিট হবে তারপরে, পরের বছর, তারপর থেকে আপনার না? ভাড়ায় ইনকাম তো বিল্ডিং কমপ্লিট না হলে শুরু হবে না। হ্যাঁ, মানে তারপর থেকে এটা রাইট, এই হবে। রাইট, রাইট। ওটা কমপ্লিট হওয়ার পরও তো যদি লোন চলতে থাকে তখন পর্যন্ত তো দিতে হবে না। না, 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 লোন না, যদি না, থাকে, লোন তো আপনি 5 বছর 20 বছরের জন্য চলতে পারে, কিন্তু কিন্তু লোন প্রথম লোন শেষে না, প্রথম লোন যে শেষে তিন নিতে দিবে বছর না যাবে? কনস্ট্রাকশন যে টাইমটা ছিল, ওই টাইমে তো আপনি ভাড়া দেন নাই। জি তো ওই সময়ে যে ইন্টারেস্ট যেটা পরিশোধ করছেন সেইটার কথা বলা হয়েছে। তাহলে আচ্ছা। দেখেন, এই যে 2023 সালে এসে আপনি ভাড়া দিছেন, 2023 সালেও তো আপনি একটা ইন্টারেস্ট পরিশোধ করছেন। হ্যাঁ তাহলে 2023 সেটা সালে এই 1 লাখ টাকা মাইনাস করবেন, প্লাস এই বছরে যে ইন্টারেস্ট দিবেন সেইটা মাইনাস করবেন। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই স্লাইডে আর কোনো ঝামেলা আছে? না মনে হয় ভাইয়া। সামনে যাই। এখন খরচ অনুমোদনের সীমাবদ্ধতা বলা আছে ধারা 39-এ। অনুমোদনযোগ্য বিনিয়োগ। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। জি। আম, আপনি যে বললেন 10 বছর বা 20 বছর পর্যন্ত লোন চলতে পারে, হ্যাঁ। হুম। তো এখন যদি আমার ওই পর্যন্ত লোন চলে, আমার যতদিন পর্যন্ত লোন থাকবে ওই ক্ষেত্রে কি আমি ট্যাক্স ফ্রি বা ট্যাক্সের ক্ষেত্রে কোনো সুবিধা পাবো যতদিন পর্যন্ত লোন চলবে? ট্যাক্স ফ্রি না, আপনি ওই লোনের ক্ষেত্রে কম যে হবে? ইন্টারেস্টটা দিছেন হ্যাঁ, সেই ইন্টারেস্টটা আপনি ভাড়া ইনকাম থেকে মাইনাস করতে পারবেন। কারণ ইন্টারেস্টটা তো অনেক বেশি থাকে তাই না, একটা হ্যাঁ, মোটামুটি তাহলে ভালো বেশি। বেশি ভাড়া। হ্যাঁ, তো এটাই তো আপনার একটা ট্যাক্স অ্যাডভান্টেজ। আচ্ছা ভাইয়া, 1 মিনিট, যদি ধরেন ভাড়া যদি না দেয়া হয়, হুম। তাহলে কি এখানে কি আপনার ওই ইন্টারেস্টের কি আপনার হবে, মাইনাস করতে পারবে? যদি ভাড়া না দেয় নিজে থাকার জন্য? ভাড়া ইন্টারেস্ট দিতে হবে না, না, ভাড়া না তাইলে তো দিলে আপনার রেন্টাল ইনকামই নাই। তো হবে না। রেন্টাল ইনকাম না থাকলে আপনি সেটা এটা দেখানোই তো যাবে যে আমার কাউন্টই রেন্টাল আসবে না। ইনকাম নাই। হুম। হ্যাঁ। ঠিক আছে, আপনি তখন তো এই সুযোগই বা নিবেন কিভাবে? আপনার যদি রেন্টাল ইনকাম না থাকে আপনি তো ওই পোর্শনটাই কমপ্লিট করবেন না। ওকে। ঠিক আছে। ওকে, এখানে দেখেন বলছে যে সকল ক্ষেত্রে উৎসে কর্তন প্রযোজ্য ছিল সেখানে যদি আপনি উৎসে কর্তন না করেন, এখানে কিন্তু সব আপনাকে দিয়ে দিছে, আবার এখানে আটকাই দিছে। কিভাবে আটকাইছে? বলছে যে সকল ক্ষেত্রে উৎসে কর্তন প্রযোজ্য ছিল, আপনি যদি উৎসে কর্তন না করেন তাইলে হুম। সেই খরচ কিন্তু সে এখানে অ্যালাউ করবে না। হুম। ঠিক আছে? তারপরে বলছে আংশিক ভাড়া প্রদানের ক্ষেত্রে আনুপাতিক হারে আংশিক খরচ অনুমোদিত হবে। এখন আপনি সরকারকে বললেন যে আমার আমি এটা তো নিজেরা থাকছি, আমি ভাড়া দিছি মাত্র 10%। 10% বইলে আপনি যদি ওই 30% সব নিয়ে নেন বা যে খরচ করছেন টোটাল বিল্ডিং এ সব মাইনাস করেন, সেটা কিন্তু পারবেন না। আপনাকে দেখাইতে হবে কি, তাইলে আপনার টোটাল বিল্ডিং এ কত খরচ হয়েছে, এইখানে যে খরচগুলা, টোটাল বিল্ডিং এর বীমা প্রিমিয়াম কত টাকা দিচ্ছেন, তাহলে 10 ভাগের 1 ভাগ কত আসে। ঠিক আছে? এইভাবে হচ্ছে ওই হিসাবগুলো আনুপাতিক হারে নিতে হবে। তারপরে বলছে আয় বর্ষের অংশ বিশেষ সময়ের জন্য ভাড়া প্রদান করা হলে, এটা প্রথমটা ছিল আনুপাতিক, মানে ভাড়া প্রদানের ক্ষেত্রে আংশিক ভাড়া প্রদান। আর নাম্বার বলছে সময়ের উপর ডিপেন্ড করে। 12 মাস আপনি ভাড়া দিচ্ছেন, 7 মাস, 5 মাস আপনার শূন্যতা ছিল, তাহলে ও সময়ও আপনার ফুলটা আপনি মাইনাস করতে পারবেন না। 12/5 মানে পাঁচ যে, মাস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, যতটুকু দিচ্ছেন ওইভাবে রেশিও করে নিতে হবে খরচটা। তো এই হচ্ছে আপনার ভাড়া থেকে ইনকামের
আহ, শেষ, এতটুকুই, আর কিছু নাই। তারপরে আর্থিক পরিসম্পদ, আগে ছিল ইনকাম ফ্রম সিকিউরিটিজ, এখন এটাকে বলছে আর্থিক পরিসম্পদ হইতে আয়। এখানে কি কি এই জায়গায় নিয়ে আসবেন? আগে ইনকাম ফ্রম সিকিউরিটিজ যখন ছিল তখন শুধু সরকারি যে সিকিউরিটিজ গুলো ওইগুলোই নেওয়া যাইতো, কিন্তু এখন যখন বলছে আর্থিক পরিসম্পদ তখন ফাইনান্সিয়াল অ্যাসেট যেগুলো আছে সেগুলো এখানে চলে আসছে। লভ্যাংশ, আগে আমরা লভ্যাংশ দেখাইতাম কোথায়? ইনকাম ফ্রম আদার সোর্স, তাই না? হুম। জি ভাইয়া। তারপর ব্যাংক সুদ, ওই যে প্রতি মাসে মাসে ব্যাংকে যে যে চার্জ কাটে, এগুলোও কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে দেখাইতাম। এখন যেহেতু ফাইনান্সিয়াল অ্যাসেট বইলা দিচ্ছে, সবগুলো এখানে আসবে। অন্যান্যর মধ্যে পড়তো আর কি। হ্যাঁ, এখন 1 নম্বরে সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজের সুদ, মুনাফা, বাট্রা। ক্ষয়ে বলছে স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চার বা অন্য কোনো প্রকারের সিকিউরিটিজের সুদ, মুনাফা বা বাট্রা। তারপর বলছে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত সুদ বা মুনাফা, যথা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের রক্ষিত আমানত যে নামেই অভিহিত হোক। তারপর বলছে অন্য কোনো আর্থিক পণ্য বা স্কিম। এরপরে বলছে লভ্যাংশ। এই জিনিসগুলো আমরা আর্থিক পরিসম্পদ হইতে আয়ের ক্ষেত্রে দেখাবো। আর্থিক পরিসম্পদ, এখন এখানে খুব গুরুত্বপূর্ণ লাইনটা দেখেন। আর্থিক পরিসম্পদ হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হইতে আয় শ্রেণীভুক্ত হইবে না। লাইক শেয়ার, আপনি শেয়ার যদি বিক্রি করেন বা আপনি যে ক্ষেত্রে এরকম একটা আর্থিক পরিসম্পদ বিক্রির কোনো কিছু থাকে, যেমন বন্ড, বন্ড কিন্তু অনেক সময় বিক্রি করার সুযোগ থাকে, তাই না? জি। তো এই টাইপের যেগুলো আছে এখানে ইনকামটা দুই রকমের হয়। যতক্ষণ আপনার কাছে থাকবে ওইটার উপরে কর্তৃপক্ষ আপনাকে একটা ইন্টারেস্ট দিবে, এক এক। দ্বিতীয়ত হচ্ছে এইটা আপনার যে রাইটস যেটা আছে সেটা আপনি আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারেন, সেখানে আপনার লাভও হইতে পারে, লসও হইতে পারে। এই যে আপনি আপনার রাইটস অন্যজনকে বিক্রি করলেন বা হস্তান্তর করলেন, এই জন্য যদি কোনো লাভ বা লস হয়ে থাকে সেটা এখানে আসবে না, সেটা যাবে কোথায়? ক্যাপিটাল গেইনের মধ্যে যাবে। ঠিক আছে? এখন এখানে অনুমোদনযোগ্য খরচ কি আছে? কয়ে বলছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সুদ বা মুনাফা প্রদানের বিপরীতে আয়কর ব্যতীত অন্য যদি কোনো কর্তনকৃত অর্থ থাকে। ব্যাংক অনেক সময় বিভিন্ন রকমের চার্জ কাটে না, এসএমএস জি। চার্জ, এইগুলোর কথা বলছে। হ্যাঁ, চেক বই, যেরকম সার্ভিস নিবে ওর উপরে যে চার্জ কাটে, রাইট। মোবাইল এটা ব্যাংকিং, আই ব্যাংকিং হ্যাঁ, এগুলো। না না, শুধুমাত্র অনেক সময় অনেক ধরনের চার্জ কাটে যে যে যা যা ওইটাই কাটে মাসে সব ডিসেম্বর মাইনাস করে মাসে। দিবেন। ও সুযোগ আচ্ছা। একটা দিছে, এখানে তো নাম বলে নাই। সুযোগের হুম। সুযোগের সদ্ব্যবহার তো করতে হইবে। আচ্ছা, তারপরে আর্থিক পরিসম্পদ হইতে আয় অর্জনের উদ্দেশ্যে ঋণকৃত অর্থের উপর পরিশোধিত সুদ। সঞ্চয়পত্রতে ইন্টারেস্ট রেট অনেক বেশি না, অ্যাবাউট 10% বা 9% এরকমের নাকি? না, 5 লাখ 9%। পর্যন্ত 9%। ওকে, 5 লাখ থেকে 15 লাখ 9%। পর্যন্ত এভাবে ভাগ আছে। হ্যাঁ, তাহলে আপনি 5 লাখ পর্যন্ত যদি নেন 9% এখানে প্রতি মাসে পাচ্ছেন। হুম। আপনি অন্য একটা প্ল্যাটফর্মে থেকে যদি আপনি লোন নেন, সেখানে দেখা গেছে আপনি 4%-এ লোন নিতে পারতেছেন, এরকম হইতে পারে না? তো এরকম ক্ষেত্রে আপনি করলেন কি, আপনি তো অ্যাডভোকেট, আপনার ক্লায়েন্টকে আপনি পরামর্শ দিলেন যে তুমি যদি ব্যাংক থেকে 4% হারে এই লোনটা নাও, নিয়ে যদি সঞ্চয়পত্র কিনো 9%-এ, তাহলে তো তোমার প্রতি মাসে 5% করে লাভ লাভ হইবে। এরকম পরামর্শ তো দিতে পারেন নাকি? তো এজন্য বলছে, 4% টাকার পরও 5% থাকে। হ্যাঁ, তখন ওই লোক কি করলো, এক জায়গা থেকে লোন নিছে, নিয়ে আরেক জায়গায় ইনভেস্ট করছে, মাঝখানে উনি যেটা পাইতেছে ফাও। হ্যাঁ, তো এইটার কথা বলছে যে এইরকম যদি কোনো অবস্থা হয় যে আপনি ইনভেস্ট করছেন কিন্তু ইনভেস্ট করার জন্য যে ক্যাপিটাল বা অর্থটা দরকার সেটা আরেক জায়গা থেকে আপনি লোন নিছিলেন, সেক্ষেত্রে সেই জায়গা থেকে যে লোনটা নিছেন ওই লোনের এগেনস্টে যে আপনি সুদ
পরিশোধ করছেন সেই সুদটা আপনি মাইনাস করতে পারবেন, কারণ সেটা আপনার একটা খরচ। ঠিক আছে? গয়ে বলছে ক এবং খ বাদে অন্য কোন আইটেম যদি থাকে, খরচ যদি থাকে যেটা একান্ত এই উদ্দেশ্যেই করা হয়েছে, একেবারে সুপার স্পেসিফিক যদি হয় যে এইটার কারণে এই খরচটা হয়েছে, তাইলে সেটাও মাইনাস করা যাবে। আবার অনুমোদনযোগ্য হবে না যে সকল ক্ষেত্রে, যদি দেখেন এখানেও আবার সেই একই জিনিস আসবে। বাংলাদেশের বাহিরে পরিশোধযোগ্য কোনো সুদ যেখানে আইনের বিধান অনুসারে কর কর্তন বা পরিশোধ করা হয় না। এক কথায় যে জায়গায় টিডিএস এর সম্পর্ক আছে, উৎসে কর্তনের সম্পর্ক আছে, যদি সেই উৎসে কর্তন করা না হয় তাইলে হুম হুম সেই খরচ আপনার জন্য অ্যালাউ করবে না। এরপরে বলছে দেখেন, কর অব্যাহতিপ্রাপ্ত প্রযোজ্য এইরূপ আর্থিক পরিসম্পদ হতে আয়ের বিপরীতে পরিশোধিত সুদ বা কমিশন। আপনি আপনি এমন একটা আর্থিক পরিসম্পদ নিয়ে কাজ করতেছেন, লাইক শেয়ার, সেকেন্ডারি শেয়ার বাজারের শেয়ার মার্কেটের যে ইনকাম, সেখানে তো ট্যাক্স নাই, আছে? না, ট্যাক্স নাই। এখন আপনি কি করলেন, যে ব্যাংক থেকে লোন নিয়ে শেয়ার কিনছেন, হুম। এখন যখন ট্যাক্স রিটার্ন দিতে যাইবেন যে আমি তো এই এইটার জন্য লোন নিছি, তাহলে ওইটা আমি মাইনাস করতে চাই, সেটা দিবে না, কারণ ওখান থেকে তো সরকার ট্যাক্সই নেয় না, আবার আপনার কি সুবিধা দিবে? ঠিক আছে? হুম। অর্থাৎ এক কথায় মানে আপনি এক্ষেত্রে যেটা সরকারকে হয় যদি তাহলে যে আপনি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে সরকার প্রথমে যদি কোনো প্রতিষ্ঠান ওপেন করে তখন তো ট্যাক্স ফ্রি থাকে হুম এটা কর প্রথম, অবকাশে তো ওই পার্সেন্টেজ। ক্ষেত্রেও তো তাহলে এটা প্রযোজ্য হবে যে কোনো প্রতিষ্ঠান যদি এখন স্টার্টিং এখন এ যেটা লভ্যাংশ থাকলেও তো তাহলে দিতে হবে না। হইতে পারে, হইতে পারে, বুঝতে হবে, ওই ক্রাইটেরিয়ায় বুঝতে হবে। এখন আমরা আর্থিক পরিসম্পদে আছি, এইটার সাথে একেবারে ম্যাচিং আছে। হ্যাঁ, এখন ওই রকম যদি হয়, এক কথায় অব্যাহতিপ্রাপ্ত যদি হয়, সেক্ষেত্রে পাবে না। কিন্তু এখন কর অবকাশের মধ্যে আবার কিছু ব্যাপার থাকে, ওটা কিন্তু হুম। ওইভাবে 100% ফ্রি করে না। না, ওইটা প্রথম বছরটা ফ্রি থাকে ওই হইতে পারে, যে কোনো নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর কি। হইতে পারে প্রথম বছর যেগুলা ফ্রি। লিস্ট থাকে, যেগুলা হ্যাঁ, লিস্ট হ্যাঁ, থাকে সবগুলোর ক্ষেত্রে না, ওই লিস্ট যেগুলা লিস্ট থাকে। অনুযায়ী যেটাতে তোমার মনে করো যে লস হলে পরে সে আগাইতে পারবে না, সেই ক্ষেত্রে ওটা বলা আছে যে এই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে হুম, ট্যাক্স ফ্রি থাকবে প্রথম হুম। বছর। হইতে পারে। তাইলে ওই 1 বছরের জন্য তাইলে সে দেখাইতে পারবে না, পরের হুম বছরে হুম। দেখাইতে পারবে। এরপর বলছে ক্যাপিটাল বা পার্সোনাল কোনো এক্সপেন্স আপনি এখানে মাইনাস করতে পারবেন না। তাহলে আমরা অনুমোদনযোগ্য খরচগুলো পাইলাম, শেষ। ভাইয়া আবার বলেন প্লিজ, নাম্বারটা রিপিট করেন। খ না গ? খ খ আচ্ছা, ক্ষয়ের ক্ষেত্রে বলছে এক কথায় বুঝেন, কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আর্থিক পরিসম্পদ হইতে যদি আয় থাকে, সেই আয়ের বিপরীতে আপনি যদি কোনো সুদ পরিশোধ করে থাকেন বা কোনো কমিশন দিয়ে থাকেন, সেই খরচ অ্যালাউয়েবল হবে না, অনুমোদনযোগ্য হবে না। অর্থাৎ এক যে কথা। যে ইনকামটা আপনাকে ট্যাক্স এক্সেম্পটেড করে দিয়েছে সরকার, সেই ইনকামের এগেনস্টে আপনি কোনো খরচ দেখাইতে পারবেন না। হুম, জি। ওকে, শেষ এটা। আচ্ছা, আর একটা স্লাইডে যাই তাইলে নাকি? জি ভাইয়া। বিজনেস ইনকাম ভেরি ভেরি টাফ, এবং মানে ইনকাম ট্যাক্সের সবচাইতে কঠিন জিনিসই হচ্ছে এটা। এই জায়গাটায় যদি কেউ ভালো বুঝতে পারে, তাইলে সেই হচ্ছে মাস্টার, ইনকাম ট্যাক্সের মাস্টার। ঠিক আছে? আর দেখেন, আপনার যখন বিজনেস ইনকাম থাকবে,
প্রথম হচ্ছে বিজনেস ইনকাম বলতে কি বোঝায়। যেমন হইতে পারে ব্যবসায়ের যে কোনো লাভ বা মুনাফা, ব্যবসায় বা পেশাজীবী সংগঠন কর্তৃক তার সদস্যদের নির্দিষ্ট কোনো সেবা প্রদানের মাধ্যমে অর্জিত আয়, কোনো ব্যক্তির অতীত, বর্তমান বা ভবিষ্যৎ সম্ভাব্য ভবিষ্যৎ ব্যবসায়িক ধারাবাহিকতায় উদ্ভূত কোনো সুবিধার ন্যায্য বাজার মূল্য এবং তাহা অর্থে রূপান্তরযোগ্য হোক বা না হোক। এই পয়েন্টটা হচ্ছে ওই যে একটা পয়েন্ট বলছিলাম না। জি জি ভাইয়া, অর্থ হোক আর না হোক, ওই যে গিফটের মতো বলছিলেন যেটা, হ্যাঁ হ্যাঁ, যে অর্থ হইতে পারে, গিফট চাকরির হইতে ক্ষেত্রে পারে। যেটা বলা ছিল ঠিক একই রকম। ধরেন হুম। আপনার আপনার একটা কাস্টমারকে আপনি বাকিতে দিচ্ছেন, কাস্টমার টাকা পয়সা দেয় না, আপনি এখন ওই কাস্টমারের কাছে গেলেই সে করে কি আপনারে মনে করেন বিশাল বিশাল গিফট দিয়ে দেয়, পুরস্কার হ্যাঁ, দিয়ে দেয়, আপনার ভালো খাওয়ায়। হ্যাঁ, তো এইটার কথা বলছি। এটা কারণটা কি? এটা কারণটা তো আপনি তার কাছে টাকা পাইবেন এই জন্য করতেছে, হুম, তাই না? নাইলে কিন্তু এটা দিত না। হুম, দিত? না না। কিন্তু ওটা তো অ্যাড হবে না আপনার, যতক্ষণ পর্যন্ত নাকি আপনাকে আপনার টাকাটা না দিবে। যতই গিফট দেন, ওই টাকার সমতুল্য তার কিছু হবে না, সেটা তার অর্থ না বা ওইটার হ্যাঁ, মানে বিনিময় না। টাকা তো আপনি যেটা বিনিময়টা না। পাইবেন, ধরেন আপনি 5 লাখ টাকা পাইবেন, এই 5 লাখ টাকা তো তার দেওয়াই লাগবে। আর এখন যেগুলো আপনারা খাওয়াইতেছে এগুলো তো ফ্রি, তাই না? মানে ওইটা তো 5 লাখ টাকা বিনিময়ে হইতেছে না, সেটা বললাম যে বিনিময়ে না। না, 5 লাখ টাকার বিনিময়ে তো হচ্ছে না। 5 লাখ টাকার বিনিময়ে হইলে তো তার ওই যে সে ক্রেডিটটা তো কমতো, কিন্তু এটা তো কমবে না। ধরেন আপনি আমার ইয়াতে আসছেন, আমার কাছে টাকা পাবেন, আমার কাছে আসছেন, আমি এটা কি আপনাকে ভালো। বিজনেসের ক্ষেত্রে, ওটা কি বিজনেসের ক্ষেত্রে কাটতে পারবে যে আমি এটার জন্য এই পিছনে খরচ করছি, সেই খরচটাকে এইটার খরচে পড়বে? না, এখানে খরচের কথা বলে না, এখানে বলছি মানে ইনকামের আমি কথা। বললাম ভাইয়া, খরচটা কি এই ক্ষেত্রে দেখাইতে পারবে যে আমার কাছে টাকা পাই, আমি টাকাটা আমার কাছে থাকলেও তো আমার একটা লাভ, যতদিন আমি টাকা না দিব ওইটারও তো একটা ইন্টারেস্ট আছে, তাই না? কিন্তু আমি যে খরচ করছি, খরচটা কি দেখানো যাবে যে আমার এটার পিছনে আমার এই খরচটা হয়েছে, মাস শেষে বছর শেষে তো আমাদের খরচ দেখাইতে হয়। তো গিফট বলেন, যাই বলেন, বিজনেসের ক্ষেত্রেই তো ওগুলো ইউজ করছে, তো ওইটার কি খরচ এটার ক্ষেত্রে যাবে? আচ্ছা, আমরা এইটা ক্লিয়ার করতে করতে অ্যান্সার পাই যাইবেন, ঠিক আছে? তো আগে আমরা দেখতেছি যে ইনকাম কোনগুলো হবে। এখানে বলছে যদি এইরকম কোনো পরিস্থিতি আসে, আবার দেখেন, কোনো ব্যক্তির অতীত, বর্তমান বা সম্ভাব্য ভবিষ্যৎ ব্যবসায়িক ধারাবাহিকতায় উদ্ভূত কোনো সুবিধার ন্যায্য বাজার মূল্য তাহা অর্থে রূপান্তরযোগ্য হোক বা না হোক। আমি ধরেন জুয়েল ভাইয়ের সাথে দেখা হইলো, বা ওনার সাথে গত আহ, কালকে না পরশুদিন, গতকালকে পরিচয় হইলো যে একই এলাকার লোক, আমার বাড়ি থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে তার বাড়ি, ঠিক আছে? তো চিন্তা করলাম জুয়েল ভাইয়ের সাথে একসাথে একটা বিজনেস করি। হ্যাঁ, তো বিজনেস করবো, জুয়েল ভাই করলো, বললো কি আচ্ছা ঠিক আছে, বিজনেস যেহেতু করব, এই এই জন্য এই যে একটা কন্টাক্ট, বিজনেস কন্টাক্ট হবে সম্ভাব্য ভবিষ্যতে, এই উদ্দেশ্যে সে আমাকে কোনো একটা সুবিধা দিয়ে দিল যে আমরা তো একসাথে বিজনেস করবই। আপনার তো এই ইসে ধরেন আমাদের একটা মার্কেট আছে, সে মার্কেটের দারোয়ান লাগে, আসেন আমি এই দারোয়ানটা আমি দিয়ে দেই, অথবা এখানে সিসি ক্যামেরা দরকার, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু এগুলো তো আমাদের লাগবেই, তো এটা বিজনেস ইনকাম হয়ে যাবে আমার, ঠিক আছে? আবার অতীতের কথা বললাম যে আপনি একজনের কাছে টাকা পাবেন, তার কাছে গেলেন, সে ওই টাকা না দিয়ে আপনাকে অন্য কিছু দিয়ে দিল, এই জিনিসগুলো আপনার বিজনেস ইনকাম। ইনকাম হয়ে যাবে। এক কথায় আপনার কাছে যদি টাকা আসে বা টাকার মানে আর্থিক মূল্যের অন্য কোনো কিছু আসে, সেটাকে ছাড় দিতে নারাজ ইনকাম ট্যাক্স আইনে, ঠিক প্রকাশ আছে? করবে তো ভাইয়া এটা? প্রকাশ না করলে তো আপনি মিথ্যাবাদী, ঠিক আছে? না, গিফট, গিফট কি কেউ বলে যে এটা আমার আয়ের থেকে আয় হচ্ছে, এটা না তো না, বলবো গিফট। এখন কথা হচ্ছে ইনকাম ট্যাক্স আইনে তো আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট দিয়ে দিয়েছে। সেলফ অ্যাসেসমেন্টের লাস্টে গিয়ে আপনি একটা টিক দিয়ে দেন এরকম ভাবে যে আমি যাহা করেছি সজ্ঞানে এবং সবকিছু সঠিক আছে, তাই না? হ্যাঁ, তার মানে উপরে সবকিছু ঠিক আছে আমার জানা হ্যাঁ, মতে। আপনার সেলফ ডিক্লারেশন দিছেন, আপনার এই সেলফ ডিক্লারেশনকে সরকার রেসপেক্ট জানাচ্ছে যে না, আমি মনে করতেছি যে আপনি একজন সৎ মানুষ, আপনি নীতিবান মানুষ, আপনি টিক দিছেন, দ্যাট মিন্স আপনি যা দেখাইছেন ঠিক আছে,
ঠিক আছে, এখন সেই ঠিক থাকার মধ্যে আপনি যদি মনে করেন যে এটা দেখানো উচিত না, তাইলে এটা হচ্ছে আপনার ইথিক্যাল ইস্যু। যেমন হুম ভাই ওটা তো আমার দরকার নাই, তাই না? গিফট আমার দরকার নাই, এখন এখান থেকে তারপরও দিতে খুশি, কেউ তো গিফট ফেরত দিতে হ্যাঁ, পারে না, হ্যাঁ, তাই না? এখন এখন এখানে কে কি একটা করবে কথা বলো সেটা, কেন? কে কি কিন্তু করবে সেটা। সরকার তো এখানে পেঁচাইছে জনগণকে, তাই না? এটা তো রাইট, সরকার রাইট, লাভের জন্য করছে। রাইট। কে কি করবে সেইটা পরের হিসাব, আইনে কি বলা আছে সেইটা হচ্ছে এটা। হ্যাঁ, হুম আচ্ছা, এখন দেখেন, আমি আমি ভয় পাচ্ছি। আমি তো ই লার্নিং প্ল্যাটফর্ম, আমার ই লার্নিং প্ল্যাটফর্মে 2024 পর্যন্ত হচ্ছে ট্যাক্স ফ্রি। আমি ভয় পাচ্ছি কেন, ধরেন এখন আমি বেশি বেশি দেখাই নিলাম। তো বেশি যে বেশি ধরা দেখাই খাবেন নিলাম, 24-এর পরে। 24-এর পরে তো আপনার ট্যাক্স আসবে। তো ট্যাক্স আসলে তখন যদি আবার বলে যে তোমার তো কমে গেল কি করে এত? হ্যাঁ, পিছনে এত ইনকাম ছিল, এখন ইনকাম এত কমলো কেন? হ্যাঁ, তো এটা বলতে বলতে পারে না যে যখন ফ্রি ছিল তখন তুমি এত টাকা ইনকাম দেখাইছো, এখন ট্যাক্স ফ্রি নাই, এখন তুমি কমাই দিছো ইনকাম, কারণটা কি? তো এখন ব্যবসা লস দেবেন। নিজের নামে ব্যবসায় ট্যাক্স দিতে হবে, বুঝবে এটা সবাই, যে ট্যাক্স দিতে হবে আর কমে গেছে। আমি এই চিন্তা করে আমি প্রথম দেখাইছিলাম বেশি, কমাই দিতাম। আহ, তারপরে আবার কমাই টমাইয়া 4 লাখ কত জানি দেখাই দিছি, যাতে ট্যাক্স দেওয়ার না লাগে। এই জন্য আমি ধরেন স্বর্ণ দেখা দেবো বেশি উপহার হিসাবে। হুম, ওইটা আমি তো বিপদ এখন। আমি এই সবই তো আমি মিথ্যাবাদীর পর্যায়ে পড়ে গেল না? এই ফাঁকি কর, ফাঁকি বলেন, কর হ্যাঁ, হ্যাঁ, এড়ানো ওই যে বলেন। ওই যে স্বর্ণ দেখাইছেন বা বেশি সম্পদ দেখাইলে বিপদ আছে, সেই হুম বিপদটা আমি এখন ফেস করতেছি। আমি হচ্ছে কি, আমার প্রথম অনেক আগে যে সময় জব করতাম, ওই সময় আমার বাড়িতে আমার নামে, কত বড়ি দেখাইছিলেন? হ্যাঁ, কত বড়ি দেখাইছিলেন? 30 বড়ি না এর উপরে? না না, 40 স্বর্ণ বড়ি? দেখায় নাই, আমি একটা ল্যান্ড দেখানো আছে, এবং ল্যান্ড দেখানো আছে কিন্তু ওখানে ভ্যালুটা দেখানো আছে অনেক বেশি, 20 লাখ টাকা ভ্যালু দেখানো ছিল। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, এখন ভ্যালুর তো উপরে। ওই ওই জমি 5,000 টাকায় না 7,000 টাকায় কিনছে আব্বাই, আমি যে সময় একেবারে পিচ্ছি। হ্যাঁ, হুম ওই সময় আমার নামে ইয়া করছিল, তা আমি চিন্তা করছি এটা তো আমার নামে, এটা তো আমি দেখাইতে পারি, তো দেখাই দিলাম। আর বাকিগুলা তো বন্টন না হইলে তো আর দেখানোর কোনো কিছু নাই হুম বাপেরটা। ঠিক আছে, হুম তো দেখাই দিলাম, 20 লাখ টাকা দেখাইছি, এখন দেখতেছি উঠতে উঠতে এখন অন্য অন্য যা দেখাইছি 40 লাখ ওভার করে, 40 লাখ ক্রস হয়ে যায়। আবার এদিকে ব্যাংকের সাথে যদি আমি মিলাইতে যাই, তখনও একটা ঝামেলা পরে, এইবারে আবার করছি কি। 60 বিঘার উপরে একজনের নামে জমিই থাকা যাবে না। হুম, নিয়ম তো প্রথমেই আপনি যা দেখেন দেখাই দিবে, পরে যা দেখাইতে গেলে তারপরে হিসাব দিতে হবে না। একজনের নামে, কিন্তু এটা তো আমার নতুন ওইখানে হলো। আমার ওইখানে ওই যে 20 লাখ টাকা দেখাইছি, 20 লাখ টাকা যদি না দেখাইতাম আমি কিন্তু অনেক দিন সেফ থাকতাম। ঠিক আছে, জি। আমি ওখানে 50,000 টাকা দেখাই দিতাম। এই যে অনেকে বলে যে সম্পদ বেশি দেখায় দেখায়, যে এটা পরে অ্যাডজাস্ট করবে, পরে অ্যাডজাস্ট করলে এটা তো একটা ব্যালেন্স শিট, তো ব্যালেন্স শিটে এর ঝামেলা থাইকেই যাবে পরে। এখন এবারে কি করলাম, এবারে গতবারে আমি ডিটেলস দেখাইছি, এবারে ভ্যালু ডিটেলস, তো সব জায়গার ভ্যালু তো নির্ধারণ করাই থাকে, তাহলে আপনি বেশি কিভাবে দেখাইলেন? ওখানে তো আপনার জমির ভ্যালু বলা আছে না কত? ওটা তাহলে আপনি সঠিক জমির দেখানো ভ্যালু হয় নাই, ওটা আমার আমার তো সঠিক দেখানো হয় নাই, আমার তো দেখানো উচিত ছিল দলিল মূল্যে। জমির তো মূল্য থাকে না, তখন তো আপনি এখানে দলিল দেখান। হ্যাঁ, দলিল না, মূল্যে দেখানো মৌজার ভ্যালু উচিত। আছে না, একটা জায়গার ভ্যালু আছে না, ওইটার অনুযায়ী তো আপনার বেশি কম, খুব বেশি তো কম বেশি করা যায় না। কম বেশি করা যায় জায়গার না। বের হইলো, আপনি হ্যাঁ, এই জায়গার আগেরটা দেখাইছি, পরেরটা না একটু আমি বেশি দিয়ে দেখাইছি দেখাইছি। কি, আমি যদি এখন ওই 2 কাঠা বিক্রি করি তাহলে আমি এত টাকায় বিক্রি করতে পারি, সেই হিসেবে আমি যখন প্রথম ট্যাক্স রিটার্ন সাবমিট করি তখন তো আর এত জিনিস মাথায় ছিল না। ঠিক আছে, হুম তখন আমি ওই ওই হিসেবে দেখাই দিছি যে এখন তো এটা ভ্যালু আছে 20 লাখ, তাহলে আমি 20 লাখ দেখাই দিই, তো এইভাবে করছি। আচ্ছা, যাই হোক, আমি রাজ্জাক ভাই, তাহলে স্বর্ণ বেশি দেখান যাবে না, 20 ভরির উপর দেখানো ঠিক না, ঠিক না? আপনার যা আছে সেটাই বেশি দেখায়। দেখাবেন কেন? যা আছে তাই বলেন। বেশি বেশি দেখাইলেও কোনো লাভ নাই, লস থাকতে পারে, কম দেখাইলেও কোনো লাভ নাই, লস থাকবে। কম দেখাইলে বেশি লস, আর বেশি দেখাইলে তাতেও লসে পড়তে পারেন। কারণ কি, আপনার ফাইল ভারী হবে, ফাইল ভারী হইলে অডিটের রিস্ক থেকেই যাবে। না, আমি শুনলাম যে আপনি যখন আমরা দেখাই না 3 বছর পর্যন্ত বলে অডিট করে রিস্ক থাকে, তারপরে বলে না, অডিট করে না নাকি? 6 বছরের আগের আইনে 6 বছরের একটা সিস্টেম দেয়া ছিল,
কোনো মতে একটা ফাইল 6 বছর না 5 বছর, 5 বছর সম্ভবত ইনকাম ট্যাক্সে। হ্যাঁ, তো এই সময়ের মধ্যে না 6 বছর দেখতে হবে। যাই হোক, এই এই মানুষ তখন আইনজীবীরা চিন্তা করতো এই সময়টা যদি কোনোভাবে ক্যাপচার করা যায় তাইলেই তো হয়ে গেছে। এখন কিন্তু ওই জিনিস আর নাই। নূতন আইনে বলছে আপনার 20 বছর আগেও যদি এরকম কোনো ঘাপলা থাকে, সেটা যদি হুম। সেটা যদি ট্যাক্স অফিসের নলেজে আসে, সে আপনাকে বর্তমানে ই যে কোনো অ্যাসেস সময় তাকে করে নিতে ইন্টারভিউ পারবে। করতে হবে। এরকম অনেক অনেক প্রতিষ্ঠান আছে। এই যে আমি সুমন ভাই সেদিন ইয়াতে ছিলাম না, কেআইবি তে বললাম না, আমি কেআইবি তে একটা ইনকাম ট্যাক্সের প্রোগ্রামে ছিলাম। ওইখানে ইনকাম ট্যাক্স আপনার পলিসির কয়েকজন ছিল, স্নেহাশিস স্যার ছিল। হ্যাঁ, তো ওই যে ইয়া ডিসকাশন ছিল, একটা প্যানেল ডিসকাশন প্রোগ্রাম ছিল। তো ওইখানে অনেকগুলো বিষয় নিয়ে এইভাবে কথা হয়েছে আমাদের। এক আচ্ছা কলিগ মানে 40 ভরি স্বর্ণ দেখাইছে, তার এটার ভবিষ্যতে প্রবলেম হবে না? ভাই, যেটা আজকে আজকে 7 যেটা বছর হয়ে দেখাই গেছে ওদের। ফেলাইছে সেটা তো দেখাই ফেলাইছে, এটা নিয়ে আর টেনশন 40 করলে ভরি বা কি হইবে? অর্নামেন্টস কি ওনার ওয়াইফের নাম ইয়া দেখাইছে? ওটা আপনার শুধু জাকাতে যাবে ভাই, সুমন ভাই। ও না, উপহার হিসাবে সব 40 দেখাইছে, টাকা বুঝছে? জাকাত। উপহার যেটা হিসাবে সব দেখাইছে। যেটা দেখাইছে ওইটা নিয়ে টেনশন করে লাভ নাই। আহ, ওটা ওইভাবে থাকুক। ভুল না হয় কারণ এটা এখন চিন্তা যদি করেন। আবার এখন যদি আবার বাদ দেন তখন হচ্ছে গিয়ে ঝামেলা। আচ্ছা, 1 ভরি 2 ভরি 3 ভরি থাকলে তো দেখান লাগবে না, তাই না? দেখাই দেন, 1 2 3 যা আছে দেখাই দেন। Asset তো তোমার সমস্যা নেই। অ্যাসেট দেখাইতে তো অসুবিধা নাই, কোনটার উপরে কি মানে আছে। ইনকাম নাই, কিছু নাই, অ্যাসেট দেখাবো। আচ্ছা, বুঝছি। রাজেক ভাই, ইয়া তো আছে যে আপনার যা আছে প্রথমে কিছু দেখা দেওয়া উচিত। ঠিক আছে, ঠিক না? বেশি আর এরপর তো তাহলে ধরা। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ভুলই, যে প্রথমে কিছু বেশি দেখাই দেওয়া উচিত, যেটা আমি করছি। আমার নিজের ফাইলটাই এখন ওই ঝামেলায় আটকে গেছে। ভাই আজকে আপনি ধরেন, আমরা আজকে ল পড়তেছি, আপনি যখন 10 বছর পরে এইখানে যখন প্র্যাকটিস করবেন, আপনার প্রতি মাসে ইনকাম থাকবে 20 লাখ, 25 লাখ, 50 লাখ, তাই না? তো আপনি এখন বেশি দেখাইবেন, তখন তো আরো বাইরে যাইবে। কাজে যেটা সঠিক সেটাই দেখানো উচিত। আচ্ছা, যাই হোক, হুম। আহ ব্যবস্থাপনা কোম্পানি বা মুদারাবা ব্যবস্থাপনা কোম্পানি কর্তৃক উদ্ভূত কোনো ব্যবস্থাপনা ফি, এটা হচ্ছে এই টাইপের কোম্পানির ক্ষেত্রে বলছে এটা। তার লিজদাতা ব্যাংকের ক্ষেত্রে বলছে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত কোনো অর্থ। তারপরে তৃতীয় তফসিল সাপেক্ষে মুদ্রা বিনিময় হইতে নগদায়িত লাভ। তারপরে বলছে ব্যবসা বন্ধ হওয়া ব্যবসা হইতে আয় বর্ষে গৃহীত কোনো আয়। তো এই সবগুলা যে যে নামেই আসুক আপনার কাছে, এইগুলো হচ্ছে আপনার বিজনেস ইনকাম হিসেবে আসবে। ঠিক আছে? হুম। আচ্ছা এবার রাজেক ভাই, আসেন। হুম। আমি ধরেন ব্যবসা করলাম, ধরেন ব্যবসা করে যে লস খেলাম, ধরেন এখন ব্যবসা বন্ধ হয়ে গেলো, আমার আয় নাই, তখন কি ট্যাক্স দিতে হবে? আয় না থাকলে আপনি ট্যাক্স দিবেন কিসের উপরে? আয় না ইনকাম থাকলেও তো আপনাকে ট্যাক্স না, আমি তো আগে দেখাইছি, আমার আগে আয় ছিল, এখন বর্তমানে আমার লস যেতেছে করে। লস থাকলেও আপনার ট্যাক্স দেওয়া লাগবে। দেখাইতে হবে তো আপনার। লস থাকলেও আপনার ট্যাক্স দেওয়া লাগবে। ঠিক আছে, ভয় নাই, ট্যাক্স থেকে মাফ করে না। আর এইবারে যে সিস্টেম গুলা করছে, ফুললি কমপ্লায়েন্স না থাকলে মানুষ যে কি বিপদে পড়বে, হ্যাঁ, মানে চিন্তা করেও আগাইতে পারবে না। আপনার আপনি পিএসআর, যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে আটকা, কোনো দিক দিয়ে হ্যাঁ, বের হওয়ার রাস্তা নাই। পিএসআর এ কি হয় জানেন? ইয়েস স্যার। মানে আপনি যে রিটার্নটা সাবমিট করছেন এইটার প্রুফ। হুম। হুম হুম। ঠিক আছে, প্রুফ অফ সাবমিশন রিটার্ন। ছোট রিসিপ্টটা যে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকনলেজমেন্ট বলেন বা যে হ্যাঁ মানে যাই এটা বলেন। এটা প্রামাণ্য পত্রটা আর কি, ঠিক না? হ্যাঁ, হুম তো পিএসআর কাদের জন্য ইম্পর্টেন্ট? পিএসআর মানে হচ্ছে কাদের জন্য আপনার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, ওই লিস্টটা পড়বেন। এরপরে বলছে ওই লিস্টের কাউকে জিপিএস। যদি আপনি কোনো পেমেন্ট করেন, কোনো কোম্পানি যদি পেমেন্ট করে, সে যদি হুম নিশ্চিত না হয় যে সে
রিটার্ন সাবমিট করছে সেটা নিশ্চিত যদি না হয়, সেক্ষেত্রে তার হচ্ছে টিডিএস যদি 10% হয়, কাটতে হবে 15%। মানে ফিফটি তো ভাইয়া পার্সেন্ট জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্র আপনার রিটার্ন দাখিল করছে কিনা ওটার ইয়াটা নিয়ে নেয়, কারণ না হলে পরে তো আবার তখন প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, 50% হচ্ছে আপনার 50 ভাগ হচ্ছে বেশি কাটতে হবে। তারপরে আর একটা নিয়ম হচ্ছে, আপনি যদি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না করেন, পেমেন্ট না করেন, 50% হচ্ছে কি আপনার এইটা খরচ বাড়বে। তাহলে একজনের যদি টিডিএস থাকে 10%, তার এই দুইটা কাজ যদি না হয়, তাহলে তার আসবে 20%। এখন আপনি যদি 20% তার কাছ থেকে না কাটেন, বা নিজের পকেট, সে তো কাটতে দেবেই না, আপনি যদি নিজের পকেট থেকে জমা না দেন, তাহলে আপনার এই টোটালটাই হচ্ছে কি ডিজেলাও হয়ে যাবে। 50%ই চলে যাবে। টোটালটা ডিজেলাও হইবে, সেখানেই থাইমে থাকবে না। ধরেন আপনি একটা গার্মেন্টস বাড়তে কোম্পানি, থাকবে, বাড়তে থাকবে। না আমি বলি, ধরেন আপনি একটা গার্মেন্টস কোম্পানি, আপনি আপনার যে অফিস রেন্ট আছে 20 লক্ষ টাকা, ঠিক আছে, বছরে 20 লাখ টাকা আপনার অফিস রেন্ট আছে, কিন্তু সেখানে প্রুফ পিএসআর আপনি চেক করেন নাই, ব্যাংকিং চ্যানেলে দেন নাই, কারণ অফিস ভাড়া যার কাছ থেকে নিয়েছেন সে ব্যাংকিং চ্যানেলে নিবে না, সে ক্যাশে নিছে। তাহলে এখন আপনার এখানে কি করতে হবে, আপনার 20%, এই 20 লাখ টাকার 20% নিজের পকেট থেকে জমা দিতে হবে। নিজের পকেট থেকে যদি আপনি জমা না দেন, তাইলে কি হবে, তাইলে আপনি এই 20 লাখ টাকা খরচ হিসেবে আর দেখাইতে পারবেন না। খরচ হিসেবে যদি না দেখান, আপনার ট্যাক্স রেট কিন্তু কম, ধরেন আপনার 12% ট্যাক্স রেট, কিন্তু কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 27.5%। হ্যাঁ, 27.5%, তাই না? হুম। 27.5%। তাহলে আপনি হয়তো মনে করতে পারেন 20 লাখ টাকা আমি এই টিডিএস কাটি নাই বা পিএসআর নেই নাই। 27% প্রভিডেন্ট ফান্ডে না ভাইয়া? হুম। প্রভিডেন্ট ফান্ডে না 27.5%? কোম্পানিরও 27.5%। আচ্ছা। ঠিক আছে, তাইলে আপনার হয়তো 12% আসবে, কিন্তু না, আপনার এখানে আলাদাভাবে 27.5% ট্যাক্স আসবে এই 20 লাখ টাকার উপরে। এবং সেখানেই শেষ না, আপনার কোম্পানি লস খাইছে, ঠিক আছে, আপনি কোনো মানে লাভই করতে পারেন না, ধরেন আপনার বছরে 50 লাখ টাকা লস করছেন, এটা কেয়ার করবে না, আপনার 20 লাখ টাকার উপরে 27.5% ট্যাক্স দিতেই হইবে। বুঝছেন? তো এই জন্য লস থাকলে ট্যাক্স দিতে হবে কি হবে না, আপনি যদি নন কমপ্লায়েন্স থাকেন, তাইলে আপনার বিশাল অ্যামাউন্টে ট্যাক্স দেয়া লাগবে, আপনার লস থাকুক বা লাভ থাকুক, এটা দেখবেই না। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে আমরা বিজনেস ইনকাম গুলো দেখলাম। বিজনেস ইনকামের মধ্যে কিছু ভাগ আছে। কখনো কখনো আপনার ক্যাপিটাল গেইন হয়। এইটা বলছে বিজনেসের যে অ্যাসেট গুলো, না আমি সংক্ষেপে বলি, বিজনেসের যে অ্যাসেট গুলো আছে, ওই অ্যাসেট গুলো যদি আপনি বিক্রি করেন, বিজনেসের ইনকামটা তো আসে ইনভেন্টরি থেকে, তাই না? আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করেন সেইখান থেকে হচ্ছে কি আপনার সেলস জেনারেট হয়। কিন্তু কিন্তু এর বাইরেও যদি আপনি বিজনেসের কোনো অ্যাসেট, ধরো একটা মেশিন, এটা তো একটা অ্যাসেট, মেশিনটা আপনি বিক্রি করছেন, এই মেশিনটা বিক্রি করলে যদি আপনার কোনো প্রফিট আসে, সেই প্রফিটটা কোনো কোনো সময় ক্যাপিটাল গেইনও হইতে পারে, অথবা বিজনেস ইনকামও হইতে পারে। এটা কিভাবে দেখবে, ধরেন কোনো একটা অ্যাসেট যদি আপনি 20 লাখ টাকায় কিনেন, সেটা যদি আপনি 25 লাখ টাকায় বিক্রি করেন, তার মানে কি পারচেজ ভ্যালু থেকেও যদি আপনি বেশি বিক্রি করেন, যতখানি বেশি বিক্রি করবেন, সেটা আপনি বিজনেস ইনকাম হিসেবে দেখাইতে পারবেন না, সেটা আপনাকে ক্যাপিটাল গেইন বা মূলধনী আয় হিসেবে দেখাইতে হবে। জাস্ট এতটুকুই ডিফারেন্স। আর ওইটা বাদে যা আছে অন্যগুলো আপনি বিজনেস ইনকাম হিসেবে দেখাইতে পারবেন। ক্লিয়ার হয়েছেন কি বলছি আমি? জি ভাইয়া, বুঝতে পারছি। একটু বলেন। মানে যেটা এইখানে যেটা বলছেন যে বিক্রয় মূল্য যদি আমার হয় যে আমি একটা
জিনিস কিনছি 20 লক্ষ টাকা দিয়ে, সেটা যদি আমি বিক্রি করি 25 লক্ষ টাকা দিয়ে, সেখানে 5 লক্ষ টাকা যে এক্সট্রা আমি বিক্রি করলাম ওইটা আমার মূলধনী আয় হিসেবে আসবে, ব্যবসায়ী আয় হিসেবে আসবে না। রাইট। তাহলে এটা হচ্ছে অ্যাসেটের ক্ষেত্রে, তাই না? ক্যাপিটাল অ্যাসেটের ক্ষেত্রে। তাহলে ক্যাপিটাল অ্যাসেটের ক্ষেত্রে হয় কি, আপনি যখন 20 লাখ টাকায় কিনছেন, এইটার ধরেন আপনার একটা অপচয় ধার্য করি না আমরা, ডেপ্রিসিয়েশন প্রতি বছর বুঝছেন? ধরেন এখন পর্যন্ত ডেপ্রিসিয়েশন চার্জ করছেন 15,000 টাকা, তাহলে আপনার রিটেন ডাউন ভ্যালু আছে কত ব্যালেন্স শিটে? 5,000 5,000 টাকা। টাকা। এই সময় আপনি এইটারে বিক্রি করতে পারছেন 25,000 টাকা, বা লাখে বলি 25 লাখ টাকায়। তাহলে আপনি টোটাল এখানে প্রফিট করছেন কত? 20 লাখ টাকা, তাই না? মানে আপনার রিটেন ডাউন ভ্যালু ছিল অবস্থায় যাওয়ার পরে 5 লাখ টাকা। আপনি অ্যাসেটটা কিনছেন 20 লাখ টাকায়, প্রতি বছর আপনি ডেপ্রিসিয়েশন দেখান না? জি। এই ডেপ্রিসিয়েশন কমতে কমতে ধরেন আমরা আমাদের এটা 20 লাখ, 4 বছর, 4 বছর লাইফ টাইম ধরছিলাম, তো এর মধ্যে 3 বছর পার হয়ে গেছে। 3 বছরে তো আমি 15 লক্ষ টাকা দেখাইছি, অবস্থায় দেখাইছি, তাই না? দেখাইলে আমার ব্যালেন্স শিটে রিটেন ডাউন ভ্যালু আছে কত এটার? 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা। হ্যাঁ। এই সময়ে আমি এটাকে বিক্রি করছি 25 লক্ষ টাকায়, তাহলে আমি আচ্ছা, প্রফিট করছি কত এই মেশিনটা বিক্রি করে? 5 লক্ষ টাকা বাদ দিলে প্রফিট 20, 25, 30। 20 লাখ টাকা। লাখ টাকা হয় ভাইয়া, ওইখান থেকে 20, 40, 50। হ্যাঁ। কি হিসাব মানে আমি করলেন? 5 লাখ টাকা কিনছি, এটা কি 25 লাখ টাকা বিক্রি করছি? 20 লক্ষ টাকাটা কিভাবে ধরছেন ভাইয়া, এটা আমি বুঝি নাই। আপনি যে বলতেছেন প্রফিটটা 20 লক্ষ 5 লাখ টাকা, টাকা এটা দিয়ে কি আপনি কিনে আমি 5 কি লাখ থেকে 25 লাখ বাদ টাকা বিক্রি করছি? দিচ্ছেন? 25 লাখ থেকে 5 লাখ টাকা কি ওটা বাদ দিচ্ছেন মূলধনী আয় যেটা? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, আমি হিসাবে তো তাহলে এটা বাদ দিছেন। না, মূলধনী আয়টা বাদ দিয়ে তারপরে 20 লক্ষ টাকা আসতেছে বিক্রয় মূল্য থেকে? আপনার অ্যাকাউন্টিং সাবজেক্ট ছিল না? না সম্ভবত না না। ভাইয়া, আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, আচ্ছা, আচ্ছা, অ্যাকাউন্টিং এর আশেপাশেও নাই। আচ্ছা, এই জন্য সমস্যাটা হয়েছে, বুঝতে পারছি। আমি একটা দেখাই, ইনকাম ট্যাক্সের সাথে অ্যাকাউন্টিং এর তো একটা সম্পর্ক আছে না? আচ্ছা, বিজনেস ইনকাম দেখাচ্ছি। বিজনেস ইনকামের ব্যালেন্স শিটের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, আপনি একটা অ্যাসেট যখন কিনবেন, সেই অ্যাসেটটা আপনার ব্যালেন্স শিটে দেখাইবেন, ঠিক আছে? তাহলে আপনি একটা মেশিন কিনছেন, মেশিন, এটা না, কি? অবচয় গুলো তো বুঝতে পারছি ভাইয়া, অবচয় যেগুলো বলতেছেন ওটা তো আমি বুঝছি যে অবচয় গুলো তো বাদ। না, অবচয় বুঝলো, অবচয়টা সঠিকভাবে ক্লিয়ার না, আমি সেটাই দেখাচ্ছি। তা মেশিন আপনি পারচেস করছেন 25 লক্ষ টাকায়, ঠিক আছে? এই মেশিনটার লাইফ টাইম হচ্ছে 4 বছর। আপনি যখন বিজনেস পয়েন্ট অফ ভিউতে হিসাব করবেন, আপনি এটাকে প্রতি বছর একটা ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। ডেপ্রিসিয়েশন চার্জটা আমরা বিভিন্ন মডেলে করতে পারি। স্ট্রেট লাইন মডেল করি সহজ করার জন্য। স্ট্রেট লাইন মেথডটা হচ্ছে, আপনার যতদিন এই মেশিনটা স্থায়ী হবে, ওই দিনগুলোতে সমানভাবে এটার অবচয় করব আমরা। হুম। হ্যাঁ, তার মানে 4 বছর যদি এটা বাঁচে, প্রতি বছর আমি এইটার ধরবো যে প্রতি বছর এই মেশিনের বাবদ আমার 5,000 টাকা খরচ, হুম। না, পাঁচ পাঁচ খরচ বছর ধরি, করবো। 5 বছর ধরি, হ্যাঁ, সমান করে। 5 বছর হলে ভাইয়া 5 লাখ টাকা করে খরচ হ্যাঁ, হবে। হ্যাঁ, প্রতি বছর আমার 5 লাখ টাকা হচ্ছে 5 ডেপ্রিসিয়েশন। লাখ টাকা তাহলে আমার প্রথম বছর ধরেন এটা হলো ফার্স্ট বছর ইয়ার। দিলে 6,25,000 টাকা হয়। ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে আমি মাত্র কিনছি, তাইলে আমার কি কোনো অবস্থায় আছে? না, কম। নাই। ধরলাম একেবারে ইয়ার এন্ডে কিনছি আমরা। কম। আচ্ছা, ইয়ার এন্ড না, আমরা ধরলাম ওপেনিং এ কিনছি, ঠিক আছে, জানুয়ারি মাসের 1 তারিখে কিনছি, অথবা জুলাই মাসের 1 তারিখে কিনছি। তার মানে আমার অ্যাসেট ভ্যালু হচ্ছে 25 লাখ, আর ডেপ্রিসিয়েশন কত? 5। প্রথম বছরে তো আপনি, হ্যাঁ,
ধরে নেই ফার্স্ট। আমরা আমরা বছরের শুরুতে কিনছি, তাইলে তো ডেপ্রিসিয়েশন পাবো, বাট হ্যাঁ, বছরের শেষে কিনলে ডেপ্রিসিয়েশন পাবো না, ঠিক আছে? তাহলে আচ্ছা। ব্যালেন্স শিট আপনার এই মেশিনের ভ্যালু থাকবে কত? 25 লক্ষ টাকা স্যার। 20। 20 লাখ, মানে বাদ যাবে 5 লাখ। আচ্ছা, বাদ গেলে হ্যাঁ 20 লাখ। এটা হলো 20 লক্ষ টাকা। রিটেন ডাউন ভ্যালু, হ্যাঁ। আর এটা হচ্ছে ওপেনিং ধরলাম, ওপেন। এটা ওপেনিং ব্যালেন্স। হ্যাঁ, আচ্ছা, এই 5 লাখ টাকা যে আপনি মাইনাস করছেন, এই 5 লাখ টাকা আলটিমেটলি কি হয়েছে? এই 5 লাখ টাকা কিন্তু আপনি খরচ হিসেবে দেখাইছেন। কিরকম? ধরেন আপনি সেল করছিলেন 30 লক্ষ টাকা, এখানে আপনার এই যে যে প্রোডাক্টটা সেল করছেন এটা সিওজিএস বুঝেন? কস্ট অফ গুড সোল্ড, অর্থাৎ এই প্রোডাক্টটা যে আপনি কিনছেন ওইখানে আপনার খরচ ছিল 10 লাখ টাকা। তাইলে এরপরে হচ্ছে জিপি, জিপি মিনস গ্রোস প্রফিট। তাহলে আপনার গ্রোস প্রফিট কত? আপনি খরচ 10 লাখ টাকায় কিনে 30 লাখ টাকায় বিক্রি করছেন, আগে সহজে বোঝেন। 10 লাখ টাকায় কিনছেন যেটা, সেটা 30 লক্ষ টাকায় বিক্রি করছেন, বিশ তাহলে আপনার লক্ষ টাকা গ্রোস প্রফিট হচ্ছে 20 20 লাখ লক্ষ টাকা। টাকা 20 লাখ টাকা। এইবারে আপনার অন্যান্য যে বিজনেস এক্সপেন্স আছে, ধরেন এটা কি নামে দিতে পারে, অ্যাডমিন এক্সপেন্স, অ্যাডমিন বা আদার্স, মানে অপারেটিং দেই অপারেটিং এক্সপেন্স দিতে পারেন। অপারেটিং এক্সপেন্স আছে হচ্ছে 5 লক্ষ টাকা। তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনও কিন্তু একটা খরচ, আপনি 5 লক্ষ টাকা। তাইলে আপনার প্রফিট কত? 20 লক্ষ টাকা ছিল স্যার। নেট প্রফিট কত? 10 লক্ষ টাকা। 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার উপরে গিয়ে আপনি ট্যাক্স দিচ্ছেন, ঠিক আছে? তার মানে এই যে ডেপ্রিসিয়েশন যেটা চার্জ করছেন, এইটা খরচ হিসেবে চার্জ করছেন না? ইয়ে, আচ্ছা, এইটা মাথায় রাখেন, এটা কেন লাগবে পরে দেখেন। তারপর আমরা সেকেন্ড ইয়ার যাই। সেকেন্ড ইয়ারে আপনার মেশিনের ওপেনিং ব্যালেন্স আছে কত? 20 20 লাখ। লাখ। 20 লাখ। ডেপ্রিসিয়েশন কত? 5 লাখ। 5 লাখ টাকা। আপনার মেশিনের ভ্যালু আছে কত? 20 লাখ। 15 লাখ। তারপর থার্ড ইয়ারে যাই। আচ্ছা, রাজেক ভাই, এটা কি আপনি 5 লাখ হবে? এটা চেঞ্জ হবে না? এটা পার্সেন্টেজে আচ্ছা ইয়াতে? ভাই, আপনি না, আমরা 5 লক্ষ স্টেট লাইন টাকা কি ভাই, 5 এত বছরের জন্য? পেঁচাইতে যাই নাই। না স্টেট লাইন। ভাইয়া, হ্যাঁ, 5 স্টেটমেন্ট লক্ষ লেখা আছে, টাকা ঠিক কি আছে। আপনি 5 বছরের জন্য একবারে ধরেন নাই, না প্রত্যেক ইয়ারের জন্য 5 লাখ করে? প্রতি বছর 5 লাখ। প্রত্যেক বছরের জন্য 5 লাখ করে। আমি ভাবছি যে আপনি একবারে প্রতি 5 বছরটা ধরে নিছেন যে 5 লাখ টাকাটা হবে। না 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 না, সেটা কেন? আপনার ধরেন আপনি একটা মেশিন কিনছেন, 5 বছর পর এই মেশিন দিয়ে কোনো কাজই করতে পারবেন না, এটা ইয়াতে নিয়ে ফালাই দেয়া লাগবে, নদীতে নিয়ে ফালাই দেয়া লাগবে, বিষয়টা এরকম। হ্যাঁ, শীতলক্ষ্যা নদীতে ঢুকে তাহলে দিতে এখন হবে। আপনি এই যে মেশিনটা 5 বছর চালাইলেন, এইখান থেকে যে বিজনেস করলেন, আপনি তো টাকা প্রথম বছরই 25 লাখ দিয়ে দিছেন। আপনি কিভাবে এটা হিসাবটা করবেন? আপনি যদি প্রথম বছর ধরেন যে আমার প্রথম বছরই 25 লাখ টাকা খরচ দেখাইবেন, এই খরচ তো মানবে না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডও মানবে না, ট্যাক্স স্ট্যান্ডার্ডও মানবে না। তাহলে নিয়মটা কি? আপনার এটাকে যে কয় বছর বাঁচবে প্রতি বছরে খরচটা ভাগ করে দেন। 5 বছরে তো সমান করে 5 লক্ষ হয় না, প্রথম বছরে কম হয়, পরের বছরে বেশি হয়, এরকম হয়তো পুরানো হইতে হইতে খরচটা বেড়ে যায়। তাহলে আমি বাড়াবো না? একই রকম রেঞ্জ তো থাকবে না? খরচ তো বাড়তেই পারে, পুরানো জিনিসের পিছনে খরচও তো বেশি। আপনি এটা প্রথমে ডেপ্রিসিয়েশনটা কি, ডেপ্রিসিয়েশন কোনো অ্যাকচুয়াল কিছু না, এটা হচ্ছে জাস্ট ইওর আনুমানিক। পলিসি। আনুমানিক। এখন এখন তো তাহলে ডেপ্রিসিয়েশন আবার বুঝানো লাগবে। ডেপ্রিসিয়েশনের অনেকগুলা মেথড আছে, ঠিক আছে? একটা কোম্পানি সে তার নিজের মতো করে তার পলিসি ডেভেলপ করবে, এই এই ইয়াটা তাকে দেওয়া হয়েছে, সুযোগটা তাকে দেওয়া হয়েছে। এখন আপনি ডিসাইড করবেন যে আপনি
রিডিউসিং ব্যালেন্স মেথডে যাবেন, নাকি স্ট্রেট লাইনে যাবেন, নাকি অন্য কোনো মেথডে যাবেন? আপনারা যে কথাটা বলছেন এটা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড, ওইটা করতে গেলে তো আবার অনেক হিসাব করা লাগবে। আর স্ট্রেট লাইন হচ্ছে 10 বছর 5 বছর বাঁচবে মেশিনটা, 5 বছরের খরচটা আমি সমান ভাগে ভাগ করে দিলাম। ঠিক আছে? রিডিউসিং বলে তো আপনি এটা পার্সেন্টেজ বলা থাকবে, ঠিক না? আর হ্যাঁ, এখানে তো এটা রিডিউসিং এ পার্সেন্টেজ বলা থাকে, আর এখানে পার্সেন্টেজ না, এখানে হচ্ছে টাইমের উপরে কয় বছর বাঁচবে ওইটা দিয়ে ভাগ দিয়ে দিছেন। হ্যাঁ, টাইম ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে থার্ড ইয়ার, চার নম্বর বছরে আইসা আপনি 4 নম্বর বছরে আইসা আপনি 5 লক্ষ ইয়া করলেন। না, আমরা মেশিন কিনছিলাম 20 লাখ টাকায়, মনে হয় যে 20 লাখ টাকায় কিনছিলাম, দেখাইছিলাম, বুঝছেন? হুম। 20 লাখ দেখাইছিলাম না? হ্যাঁ, 20 পার্সেস, লাখ কিনছিলেন আর হ্যাঁ হ্যাঁ, পার্সেস ভ্যালু দেখাইছিলাম 20 লাখ, আর সেল ভ্যালু দেখাইছিলাম 25 লাখ। 20 লাখ টাকা সেল হলো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা এটা বাদ দেই। 3 নম্বর বছরে আইসা আমি মেশিনটার আপনার রিটেন ডাউন ভ্যালু আছে কত? 5 লাখ টাকা, অর্থাৎ টাকা এই, হ্যাঁ 5 লাখ টাকা। কিন্তু এই সময়ে আপনি মেশিনটা বিক্রি করছেন 25 লাখ টাকায়, তাহলে আপনার প্রফিট হয়েছে কত? 20 লক্ষ টাকা এখানে। 20 লাখ টাকা আপনার প্রফিট হইছে। লাভ হয়েছে, তাই না? এখন বলছে এই 20 লাখ টাকা কি আপনি বিজনেস ইনকাম দেখাবেন না কি করবেন? এইটার একটা নিয়ম বলছে। এটা তো মূলধনী আয় বললেন না? না, মূলধনী না। মূলধনী কেন হবে? এটা তো আপনার বিজনেস অ্যাসেট। বিজনেস অ্যাসেট যখন আপনি বিক্রি করবেন সেটা বিজনেস অ্যাসেট হবে, কিন্তু তো আপনি এটা asset যদি বললেন না, পার্সেস, এই ক্ষেত্রে শুধু মূলধনী আয় হবে যে যে মূল্যে আমি কিনলাম সেই তার চেয়ে বেশি দামে বিক্রি করলে যে মূল্যটা মাঝখানে থাকলো ওইটা হচ্ছে মূলধনী আয়। আচ্ছা আমি ক্লিয়ার করি। দেখেন আপনার প্রফিট হয়েছে 20 লাখ, এটা তো এতটুকু তো ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ। এই 20 লাখ টাকা দুই ভাগে ভাগ হইবে, একটা হচ্ছে আপনার আপনার বিজনেস ইনকাম, আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনটা আগে বের করতে হবে। ক্যাপিটাল গেইন হচ্ছে আপনার পারচেস প্রাইজের থেকে যে যত টাকা বেশি দিয়ে বিক্রি করবেন সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন। তার মানে 5 লাখ টাকা হচ্ছে আপনার Capital gain, ক্যাপিটাল গেইন। অবশিষ্ট যেটা থাকে সেইটা হচ্ছে আপনার বিজনেস বিজনেস ইনকাম। তার মানে বিজনেস ইনকাম কত? 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, আর ক্যাপিটাল গেইন হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। জাস্ট এইটাই ওইখানে বলা ছিল। ঠিক আছে? প্রয়োজনে এটার একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যদি লাগে। দিয়ে নিচ্ছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এই স্লাইডটা ক্লিয়ার আমাদের, তাই তো? এখন এখন আসেন যে বিজনেস ইনকাম থেকে আপনি কি কি মাইনাস করতে পারবেন। এই লিস্টে যেগুলো আছে এগুলো মাইনাস করতে পারবেন, যেমন কাঁচামাল মজুদ, ব্যবসায়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় বাবদ ব্যয়, অবলোপিত মজুদ পণ্য, আয়কর দান, আয়কর ও দান করের আওতা ব্যতীত ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যয়িত শুল্ক, কর, খাজনা, অর্থাৎ ইনকাম ট্যাক্স অথবা গিফট ট্যাক্স হিসেবে যদি আপনি কোনো কিছু দেন সেটা মাইনাস করতে পারবেন না। এর বাইরে অন্য কোনো শুল্ক বা কর বা খাজনা যদি থাকে মাইনাস করতে পারবেন। ভূমি ও আঙিনা ব্যবহারের ভাড়া, অর্থাৎ এক কথা অফিস রেন্ট, গোডাউন রেন্ট, এগুলো মাইনাস করা যাবে।
তারপরে বলছে স্যালারি, কল্যাণ ব্যয়, পারিশ্রমিক, মেরামত ও সংরক্ষণ ব্যয়, বীমা প্রিমিয়াম। হ্যাঁ, তো এই যা যা আছে অর্থাৎ বিজনেসের যে খরচগুলো আছে এগুলো আপনি মাইনাস করতে পারবেন। এইখানেও এই একই কথা বলছে, এগুলো মাইনাস করতে পারবেন। এখন বলছে এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোন কোন ক্ষেত্রে আপনি মাইনাস করতে পারবেন না। 1 নম্বর, যে কোনো ধরনের ব্যয় হোক, সেটা যদি অংশ 7-এর বিধান পালিত না হয়। অংশ 7 কি উৎসে কর্তন, এক কথায়। ঠিক আছে। তার তারপরে যদি কোনো পার্টনারশিপ ফার্মের ইনকাম থাকে, সেক্ষেত্রে ফার্মের যে অংশীদার যারা, তাদেরকে যদি কোনো বেতন, সুদ, কমিশন বা কোনো কিছু দিয়ে থাকেন, সেগুলো মাইনাস করতে পারবেন না। তারপর কোম্পানি শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে বলছে, তাদেরকে যদি আপনি কোনো কমিশন বা ডিসকাউন্ট দিয়ে থাকেন, সেগুলো মাইনাস করতে পারবেন না। পারকিউজিটের কথা বলছে, পারকিউজিট বাবদ কোনো এমপ্লয়িকে যদি আপনি 10 লক্ষ টাকার অতিরিক্ত কোনো অর্থ দিয়ে থাকেন, 10 লক্ষ টাকার অতিরিক্ত যে অর্থ, সেটা মাইনাস করতে পারবেন না। এরপরে বলছে রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি সেবা ফি, কারিগরি কৌশল বাবদ ফি, কারিগরি সহায়তা ফি, এই টাইপের যে খরচগুলো আছে, তার সবগুলোর যোগফল আপনি যে নিট প্রফিট যেটা দেখাইছেন, তার 10%-এর বেশি হইতে পারবে না। তারপরে বলছে আপনি যদি বিদেশ ভ্রমণ সংক্রান্ত কোনো খরচ দেখান, সেটা আর্থিক বিবরণীতে আপনি যে সেলস দেখাইছেন, তার 0.5%-এর বেশি দেখাইতে পারবেন না। এরপর এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে বলছে প্রথম 10 লক্ষ টাকার উপর 4%, পরবর্তী অঙ্কের উপর 2%। এইটা বলছে কোন সময়, এটা বলছে বিয়োগ করার পূর্বে ব্যবসায়ের যে আয় থাকে সেই আয়ের উপরে, মানে অ্যাসেজেবল ইনকাম যেটাকে বলে। ঠিক আছে। আপ্যায়ন ব্যয়টা বলতে বুঝি নাই আমি। এন্টারটেনমেন্ট বাবদ যে খরচ, সেটা। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, ওই যে বিভিন্ন কোম্পানি আপনার বিভিন্ন রকমের এরকম ক্লায়েন্টের পিছনে খাবার খরচ বা এমনি হইতে পারে। এগুলো আপ্যায়ন মানে ব্যয় হলো, আপ্যায়ন ব্যয় হলো আমরা যে খাবার খরচ, আমরা অফিস আদালতে যে আমরা যে খাবার দেয়া করি, এটা আপ্যায়ন ব্যয় থেকে আমরা মূলত দিই আর কি। এটা এটাই হইতে আপ্যায়ন। পারে, অথবা আপনার যে বিভিন্ন কোনো গেস্ট, ক্লায়েন্টের আপনার অন্য কোনো কোম্পানির কোনো গেস্ট বা ক্লায়েন্ট আসতে পারে, তাদের হইতে জন্য পারে, তো খরচ করতে হয় হতে পারে। এরকম। আচ্ছা, আচ্ছা, তারপরে বলছে বিজ্ঞাপন ব্যতীত অন্যান্য প্রচারমূলক ব্যয়ের ক্ষেত্রে বলছে বিজনেস টার্নওভারের অর্থাৎ সেলসের 0.5%-এর অধিক হইতে পারবে না। কর্মচারীর বেতন ভাতার ক্ষেত্রে বলছে যদি আপনি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না করেন। গত আইনে লাস্টে বলা ছিল 20,000 টাকার নিচের ট্রানজাকশন গুলো ক্যাশ করা যাবে। বর্তমানে বলছে আপনার 1 টাকাও যদি কোনো পেমেন্ট হয়, সেটা যদি আপনি ব্যাংকিং চ্যানেলে না করেন, সেটা আপনার অ্যালাউ করবে না। তার মানে টোটাল কাউকে যদি 500 টাকাও বেতন দেন, সেটাও ব্যাংকিং চ্যানেলে করতে হবে বর্তমান আইন অনুসারে। ঠিক আছে। পরিশোধিত ভাড়া আপনি হাউস রেন্ট বা অফিস রেন্ট যদি ব্যাংকিং চ্যানেলে, অবশ্যই পরিশোধ করতে হবে, নাইলে এটা অ্যালাউ করবে না। কাঁচামাল বাবদ 5 লক্ষ টাকার অধিক পরিশোধ, এটা ওই একই কথা। 5 লক্ষ টাকার অধিক যদি কোনো পেমেন্ট থাকে, আপনাকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করতে হবে। যে সকল ক্ষেত্রে অনুমোদিত হবে না, ও এই একই লাইন, 50,000 টাকার অতিরিক্ত কোনো পেমেন্ট ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে হবে। পরিশোধ করা না হয় মানে কোন ক্ষেত্রে অনুমোদিত হবে না, পরিশোধ না করলে অনুমোদিত হবে না, তার মানে পরিশোধ করতে হবে। আচ্ছা, এরপর বলছে কোনো ব্যক্তিতে পরিশোধের সময় রিটার্ন দাখিলের প্রমাণ না থাকলে, যে পিএসআর এর কথা যেটা বললাম, যে ক্ষেত্রে ধারা 264-র উপধারা 3-এর দফা 25, 26, 28, 29, 36, 37, 42 ও 43 প্রযোজ্য, সে সকল ক্ষেত্রে যদি আপনি পিএসআর বা রিটার্ন সাবমিশনের যে প্রমাণ, সেটা দেখতে হবে।
এরপরে বলছে কোনো ক্যাপিটাল বা পার্সোনাল এক্সপেন্স দেখানো যাবে না। তারপরে যে কোনো দায় যা সুস্পষ্টভাবে নিরূপিত নয়। আপনি একটা এক্সপেন্স দেখাই রাখছেন অথবা একটা লায়াবিলিটি ক্রিয়েট করে রাখছেন, কিন্তু সেটা কিসের জন্য ক্রিয়েট করছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা আপনার কাছে নাই, তাইলে হবে না। ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নয় এমন যে কোনো ব্যয়। আপনার যদি ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত না, আপনার ফ্রেন্ড আসছে অফিসে, তাকে খাওয়াইছেন, এ খরচ আপনি বাদ দিতে পারবেন না, কারণ সেটা কিন্তু বিজনেস পারপাস ছিল না। ইম্পেয়ারমেন্ট লস মাইনাস করা যাবে না। এরপরে বলছে বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো তহবিলে প্রদত্ত অর্থ, বোর্ড কর্তৃক অননুমোদিত কোনো তহবিলে প্রদত্ত অর্থ মাইনাস করা যাবে না। নির্ধারিত পদ্ধতিতে যদি আপনি হিসাব না রাখেন, এই ধরনের কোনো খরচই আপনি দেখাইতে পারবেন না। এই এই পয়েন্টগুলো বুঝলে আপনি বিজনেস থেকে আপনার ট্যাক্সেবল ইনকাম কত টাকা সেটা বুঝতে পারবেন। আর এর বাহিরে যা যা আছে সবকিছু হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, লাইক রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি, স্পর্শাতীত সম্পত্তির ব্যবহারের অধিকার প্রদানের মাধ্যমে অর্জিত আয়, সরকার কর্তৃক নগদ ভর্তুকি, তারপরে ধারা 30-এ বা অন্য কোনো খাতের অধীন শ্রেণীভুক্ত হয় নাই এরূপ কোনো উৎস থেকে আয়, তারপরে কোনো আয় বর্ষে করদাতার আয় ব্যয় পরিসম্পদ বৃদ্ধির। এটা কিন্তু একেবারে অ্যাডভান্স লেভেলের মানে ক্লাস হয়ে গেছে, এই জন্য হয়তো আমার যতখানি ধারণা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা। আপনি রেগুলার করেন, সেটা যদি আমরা একদিনে বুঝতে যাই, মাথার উপর দিয়ে তো যাওয়ারই কথা। আচ্ছা। তারপরে ভাই বুঝতে পারছি, অনেকটা অনেকটা ক্লিয়ার। মানে পুরোটা তো ওইভাবে আসলে হবে না, হুম। প্রায় অনেকটাই কনসেপ্ট রাজীব ক্লিয়ার। মানে ভাই নেক্সট এখানে আবার এই ক্লাসটা আবার করতে পারেন, এটা আজকে এটা যেটা করেছেন। স্ট্রাকচারটা যদি বুঝতে পারেন, হ্যাঁ, স্ট্রাকচারটা বুঝতে পারলেই হইবে। আর কিছু না। ভাই কিন্তু সবকিছু তো একবার মনে রাখা সম্ভব না। হুম। হয়তোবা দুই একবার শুনলে বা বারবার ক্লাস করলে এগুলো হয়তোবা আবার মানে ভালোভাবে আয়ত্তে আসবে। হুম। তো এই জায়গাটা এখানে তো যেগুলো আছে এগুলো হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেসে যাবে। ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন কয়টা বাজে? কন্টিনিউ করব নাকি? হম 12টা বাজে। মূলধনী আয়টা শুনি ভাইয়া। ও, মূলধনী আয়টা এখানে নাই, আচ্ছা। স্লাইডে নাই। কৃষি আয় আর মূলধনী আয় এই দুইটা এখানে নাই, দাঁড়ান আমি এ দুইটা সহজ আছে, এ দুইটা শেষ করে দেই। ক্যাপিটাল গেইনে গিয়ে ঝামেলায় পড়বেন। মূলধনী আয়, মূলধনী আয় বাদ থাক, কারণ এখানে আরো নতুন নতুন কিছু ঝামেলা কম তো আগে শব্দ বলতে। আছে, বুঝছেন? এই শব্দগুলো নিয়ে কথা বলতে গেলে এখন আর মাথায় ঢুকবে না আমার যতখানি ধারণা। এই যে হস্তান্তর বা বিক্রয় মূল্য, ন্যায্য বাজার মূল্য, পরিসম্পদে অর্জন মূল্য, এই কনসেপ্ট গুলো আগে ক্লিয়ার করে তারপর যাইতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক, আমরা ভিডিওটা ওই আগের মতোই আপলোড করে দেবো, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ওকে। এবার আপনাদের অবজারভেশন শেয়ার করতে পারেন। কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আজকের ক্লাসটা আপনি সহজ এক কথায় বুঝাই বলে, মানে সহজে হুম। ক্লাসটার সারমর্মটা বলেন। ক্লাসের সারমর্ম হচ্ছে খুব সহজ। খুব সহজ কিরকম? আপনি, আমাদের তো 7টা খাত, তাই না? এই 7টা খাত যদি আপনি বুঝতে পারেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। 7টা খাতের 1 নম্বর খাত হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আমি কি বলছি আপনাদেরকে? আপনার কোম্পানি আপনার যত টাকা দিবে
সব যোগ করেন, 3/1 করেন, আর 4.5 লাখ করেন, দুইটার মধ্যে যেটা ছোট সেইটা মাইনাস করে দেন। তাহলে আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে গেছে। তারপর আসেন ভাড়া ইনকাম। ভাড়া ইনকামে কি বললাম? আপনি আহ, বাসা ভাড়া দিছেন, গৃহ সম্পদ থেকে বলছেন, হ্যাঁ, গৃহ গৃহ সম্পত্তি আপনি ভাড়া দিছেন, তাইলে এখানে প্রথম হচ্ছে আপনাকে বের করতে হবে যে আপনি বার্ষিক মূল্য মূল্য কত, আর যাকে ভাড়া দিছেন তার কাছ থেকে কত টাকা নিছেন। এই দুইটার মধ্যে যেটা বড় সেইটা হচ্ছে আপনার ভাড়া ইনকাম। সেখান থেকে কি কি মাইনাস করতে পারবেন? আপনি যে ট্যাক্স দিছেন, আপনি যে মেরামত খরচ, মেরামতের খরচের মধ্যে আমরা বলছি যদি বিজনেস পারপাসে ভাড়া দিয়ে থাকেন 30%, আর যদি আবাসিক পারপাসে ভাড়া দিয়ে থাকেন 25% খরচ দেখাইতে পারবেন। এর বাইরে ইন্স্যুরেন্স বা হাবিজাবি যেগুলো আছে এগুলো মাইনাস করবেন, তাইলে তো আপনার বিজনেস মানে রেন্টাল ইনকামটা পেয়ে গেছেন। থার্ড থার্ড কোনটা দেখাইলাম? রেন্টালের পরেই তো আমরা দেখাইছি মনে হয় যে বিজনেস, না? না মাঝখানে আর আর কিছু দেখা? সিকিউরিটি খাতে একটা দেখাইছিলেন তো, ও, সিকিউরিটি খাতে একটা। সিকিউরিটিজ। সিকিউরিটিজ এর ক্ষেত্রে খুবই সহজ। আপনার সঞ্চয়পত্র থাকতে পারে, এফডিআর থাকতে পারে, ব্যাংক ইন্টারেস্ট থাকতে পারে, এই যা কিছু আছে সেখান থেকে আপনি নর্মালি ইন্টারেস্ট পাইছেন অথবা প্রফিট পাইছেন। সেই প্রফিটটা যোগ যোগ করেন, সেই প্রফিটের এগেনস্টে আপনি একটা টিডিএস প্রদান করছেন, তাই না? এরপরে কি করবেন? ওই প্রফিট মানে গ্রোথ যেটা সেটা যোগ করেন, এখানে আর কোনো কিছু করার নাই। আর করার আছে ব্যাংক থেকে যদি অন্য কোনো চার্জ কাটে সেগুলো আপনি মাইনাস করে দিবেন। তাহলে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটাও ক্লিয়ার। 4 নম্বরে এসে বলছি বিজনেস ইনকাম। বিজনেস ইনকামে আপনার নেট প্রফিট যেটা আছে, প্রফিট বিফোর ট্যাক্স যেটা, সেটাকে ধরতে হবে। সেটা কোথা থেকে ধরবেন? আপনার একটা ইনকাম স্টেটমেন্ট থাকবে। আপনি যে প্রতিষ্ঠানেরই কাজ করেন তার একটা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট থাকবে। ইনকাম স্টেটমেন্টে আপনার প্রফিট বিফোর ট্যাক্স একটা থাকে, প্রফিট বিফোর ট্যাক্স কত সেইটা আপনি ধরবেন। ধইরা তার সাথে কি যোগ করবেন কি যোগ করতে পারবেন না, এইটা ডিপেন্ড করে আপনার ইনকাম স্টেটমেন্টে যে খরচগুলো দেখানো আছে সেই খরচগুলোর সাথে আপনি কম্পেয়ার করবেন এইখানে কোন খরচগুলো ইনকাম ট্যাক্স আইনে আপনাকে অ্যালাউ করতেছে। যদি 100% অ্যালাউ করে ওগুলো নিয়ে কোনো কিছু করারই দরকার নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেপারেট কনসিডারেশন আছে। যেমন আপনার ইনকাম ট্যাক্স নিয়ম অনুসারে এক রকমের, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে অন্য রকমের। তাহলে পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স আসছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে, তাই না? তাহলে ওখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে যেগুলো বাদ দিছিলেন সেগুলো যোগ করবেন। তারপরে ইনকাম ট্যাক্স পয়েন্ট অফ ভিউতে যেভাবে মাইনাস করতে বলছে সেভাবে মাইনাস করবেন। লাইক ডেপ্রিসিয়েশন বা অবচয়। অবচয়টা দুই জায়গায় দুইটা নিয়ম, ইনকাম ট্যাক্স পয়েন্ট অফ ভিউতে একরকম আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে অন্য নিয়ম। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে আপনি যেমন খুশি তেমন পলিসি করতে পারবেন। যেমন আমি বলছি স্টেট লাইন প্রতি বছর 5 লাখ করে বলছি, আপনারা অনেকে বলছেন এটা তো পার্সেন্টেজে হওয়া উচিত, তাই না? তার মানে আপনি একটা নিয়ম বলছেন, আমি আর একটা নিয়ম বলছি। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু ইনকাম ট্যাক্স আইনে 3rd শিডিউলে একেবারে স্পেসিফিক করে দিছে কোন ক্ষেত্রে আপনি কত পার্সেন্ট চার্জ করতে পারবেন, অবচয় চার্জ করতে পারবেন। দেখাতে পারবো কত পার্সেন্ট। ঠিক আছে? তার মানে আপনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইনকাম স্টেটমেন্ট যেভাবে বানান সেইভাবে কিন্তু ওখানে করতে পারবেন না। তাইলে ধরেন 4th ইয়ারে গিয়া আমি অবচয় ধরছি 5 লক্ষ টাকা, আপনার ক্যালকুলেশন ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অনুযায়ী আপনার অবচয় আসছে 7 লাখ টাকা বা 3 লাখ টাকা। এখন কি করবেন? সমন্বয় করতে হবে আগেরটার সাথে। হ্যাঁ, আমরা যেটা ধরছি ওইটারে যোগ করে দেই, তাইলে তো। আগে পরের সাথে সমন্বয় করে নিতে হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেটা ধরছি সেটা বাদ দিই, আর ইনকাম ট্যাক্স আইনে যেটা ধরছে সেইটা ঢুকাই দিলাম। ঠিক আছে? হুম। তো জাস্ট এই পয়েন্টগুলো বিজনেস ইনকামের এইরকম কয়েকটা পয়েন্ট, এইটা মানে সমন্বয় করার পরে
আচ্ছা যেটা ভাই, আচ্ছা, বিজনেস ইনকাম পরে গেলাম, আমার সেই ওয়ার্কশিটের কথা মনে পড়ে গেল, বুঝছেন? হুম, ওয়ার্কশিটের ম্যাথ যে আমরা করেছিলাম, সেটা মনে পড়ে গেল। কোন কোন ওয়ার্কশিট? যে আমরা যে ধরেন একটা ওয়ার্কশিটের একটা ম্যাথ করতাম না প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এ, একটা ম্যাথ ছিল ওয়ার্কশিটের মধ্যে তো ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, হুম, তারপর হুম, আরো দু তিনটা করবো, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টিং অ্যাকাউন্টিং, অ্যাডজাস্টিং, আর এটা হলো ওয়াইটি ছিল আর কি, হুম, এর ভুলে গেছি আসলে, হুম, অনেকদিন যাওয়ার পর এইটা অবশ্যই মনে পড়ে গেল আপনার এটা পড়া থেকে। হুম। তো এইভাবে জাস্ট সমন্বয় করতে পারলেই হইলো। হুম হুম বিজনেস ইনকামের মূল ব্যাপারই হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্টে তো প্রফিট বিফোর ট্যাক্স আছে, আপনি তো সরাসরি ওইটার উপরে 27.5% ফালাইলেই হয়, কিন্তু সেটা না। যে সকল ক্ষেত্রে সিস্টেম, এই ইনকাম ট্যাক্স আইনে আলাদা কিছু বলা আছে, সেই সকল ক্ষেত্রে আপনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেভাবে করছেন সেইটা বাদ দিয়া ওইটা আনইনস্টল করে দিবেন, এক কথায় সিস্টেম থেকে আনইনস্টল করে দিবেন। ইনকাম ট্যাক্সের যে নিয়মগুলা ওইগুলা ইনস্টল করে দিবেন। লাইক এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্টে আমরা কি দেখলাম যে আপনার প্রথম 10 লাখ পর্যন্ত 4%, পরবর্তীর জন্য 2%, তাই না? তো এই হিসাব করে তো একটা কোম্পানি চলে না। একটা কোম্পানির আপ্যায়ন খরচ হয়েছে 5 লক্ষ, মানে 5 লক্ষ টাকা ধরলাম, সে 5 লক্ষ টাকাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে দেখাইছে। ইনকাম ট্যাক্সে আইসা দেখলো যে ওই 4% আর 2% মিলাই হয়েছে তার 2 লাখ টাকা। তাহলে হুম। কি করতে হইবে? ওই যে 5 লাখ টাকা যেটা দেখাইছে ওইটা আনইনস্টল করে দিতে হইবে, মানে একেবারে ওইখান থেকে রিমুভ করে ফেলা। আর ভাইয়া, এখানে যে আপনি 5 লক্ষ করে দেখালেন, 4 বছরে 20 লক্ষ টাকার যে একটা ইয়া দেখালেন, অবচয় দেখালেন, হ্যাঁ, হুম, এটা দেখা গেল যে 4 বছর পরে আমার 20 লক্ষ টাকা আসলে আমার খরচটা হয় নাই, তখন এক্সট্রা যে টাকাটা থাকবে ওটা কি হবে? না, খরচ হয় নাই এরকম কোনো কথাই তো এখানে নাই। এর কারণ পিছনে না না, আমি বলতে এমন হইতে পারে না, ওটা তো আমি দেখাচ্ছি যে না, এটা আমার আমার জন্য। আমার কথা হচ্ছে আপনি কিভাবে শিওর হইলেন যে এটা খরচটা হয় নাই? ওটা তো হওয়ার পরে দেখা যাবে, যা দেখা গেল যে আমার পুরো টাকাটা লাগে নাই, মানে ওটা আপনার আমার আপনি আমি অবচয়। আমি বলি আমি বলি আপনার একটা টেলিভিশন কিনছেন আপনি, হুম, হ্যাঁ, তাহলে টেলিভিশনটা, একটা টেলিভিশন কত বছর ঠিক থাকে আনুমানিক একটা বলেন? 5 বছর। 10 বছর। ওকে, 10 বছর। থাকে। তাহলে টেলিভিশনটা আপনি যখন কিনছেন 50,000 টাকা দিয়ে কিনছেন, হুম। এখন 10 বছর এটা চলতেছে চলতেছে, আপনি কোন সময় বুঝবেন যে এই খরচটা হয় নাই? এটাই কি আর কোনো খরচ হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, খরচ হওয়ার সম্ভাবনা নাই, দরকারও নাই। দরকারও নাই। তো এই অ্যাসেট গুলো এইরকমই। কিন্তু আপনি কি করবেন, মনের একটা যে 10 বছর যেহেতু বাঁচবে এই টেলিভিশনটা, তার মানে আপনার আহ, আমি একটা কাজ করি মাঝে মাঝে, সেটা কি, ধরেন আমার কাছে তো মনে হয় টাকা বেশিরভাগ সময় উসুল হয়ে যায়, তারপরেও জিনিস ঠিক থাকে। হইতে পারে, হইতে পারে, হইতেই পারে। আমরা তো সেই এক্সাম্পলই দেখাইলাম। আমি করে কি, ধরেন এক জোড়া জুতা কিনলাম 3500 টাকায়, এখন একটা জুতা 1 বছরের বেশি তো আর পরা যায় না, সে নষ্ট হয়ে যায়। তাহলে আমি করি কি, 3500-রে 365 দিয়ে ভাগ দেই, যে প্রতিদিন তাইলে আমার কয় টাকা খরচ হইলো। জাস্ট এটা কি আমি এই জাস্ট মনে মনেই চিন্তা করতে পারলাম যে একটা শার্টের পিছনে আমার প্রতিদিন এত টাকা যায়। মানে হ্যাঁ হ্যাঁ। আপনি যদি 1 মাসের খরচ চিন্তা করেন, আমি হিসাব করি যে আমার বাসা ভাড়া, ইলেকট্রিসিটি বিল, হাবিজাবি মিলাইয়া প্রায় অনেক টাকা খরচ যায়। হ্যাঁ, তো এখন এই চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় আসছে এই যে কয়েকদিন আগে, যে আমি তো এই এই যে জামা কিনলাম, হঠাৎ করে এখন জামা কেনা লাগবে, জুতো কেনা লাগবে, তাহলে এর পিছনেও তো আমার প্রতি মাসে খরচ হয়। হ্যাঁ, তাইলে বুঝছেন, জাস্ট এটা একটা ফিল যে আপনার এই টেলিভিশনটার পিছনে আপনার প্রতি বছর 5,000 টাকা খরচ হইতেছে, এই আর কিছু না। এখন এটা রিয়েলাইজ কিভাবে করতে পারবেন? আপনি যে বলছেন রিয়েলাইজ শুধুমাত্র তখনই করতে পারবেন পুরানো খরচটা অবস্থায় হয়ে যদি যায়। এটা বিক্রি করতে পারেন আপনি, হুম 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 তাই না? হুম। যেমন আপনি স্ক্র্যাপ ভ্যালু হিসেবে বিক্রি করতে পারেন। টেলিভিশন 10 বছর শেষ, 10 বছর পরে আপনি এটারে ওই যে ভাঙারি হিসেবে 1,000 টাকায় বিক্রি করছেন, তাহলে এই 1,000 টাকা হচ্ছে আপনার বিজনেস প্রফিট।
এখন আসেন, আমরা কি দেখাইছিলাম? এটা তো রিয়েলাইজ হয়েছে 25 লাখ টাকা। আপনি কিনছেন 20 লাখ টাকায়, প্রতি বছর আপনি 5 লাখ টাকা অবশ্যই দেখাইছেন। ফাইনালি গিয়ে আপনার ভ্যালু থাকে 5 লাখ টাকায়। আপনি যে বললেন যে এটা তো আসলে ওর থেকে বেশিতেও বিক্রি করতে পারি, সেটাই তো আমরা করলাম। আমরা বেশি বিক্রি করলাম তো করলাম, এটা পুরনো হওয়ার পরে এমন একটা মূল্যবান জিনিস হয়ে গেল যে যে দামে কিনছিলাম তার থেকেও বেশিতে বিক্রি করছি। এখন কি হবে? তো সেক্ষেত্রে ক্যাপিটাল গেইন আর বিজনেস গেইন দুইটাই হবে। ক্যাপিটাল গেইন কতটুকু? আপনি যে দামে কিনছিলেন তার থেকেও যদি বিক্রি করেন, তার থেকে যতটুকু বেশিতে বিক্রি করছেন সেইটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আর এর বাদে যতটুকু, মানে বিজনেস। আপনার, ওইটা হচ্ছে বিজনেস ইনকাম। এই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার কিনা এখানে? ক্লিয়ার ভাইয়া, মানে কোশ্চেনের তো শেষ নাই। আপনি এই যে যেমন টিভির কথা ধরলেন, হ্যাঁ হ্যাঁ। ধরেন 10 বছরই আপনার ওইটার আয়ু আছে, হ্যাঁ ধরে নিলাম আমার 10 বছর পর্যন্ত চলবে, বাট 50,000 টাকা 10 বছর অনেক বেশি। হুম। আমার 10 বছর না 15 বছর গেল, 5 বছর এক্সট্রা গেল, হুম। তো সেক্ষেত্রে এটা আমার কি হবে? কোনো কিছু হবে না আপনার এটা তো ভ্যালু। লাভ, তাই না? লাভ। ওইখানে আমার 5 বছর পর্যন্ত আমার আর নতুন কোনো টিভি কিনতে হইলো না। না। কিনতে গেলে তো আমাকে আরেকটা খরচ দিয়ে আবার একটা এখন আসেন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে রিভ্যালুয়েশন একটা মডেল আছে। আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাই, অ্যাজ পার IAS 16 অ্যাসেটটা দেখাইতে হয়। তো অ্যাসেট দেখানোর দুইটা মেথড, একটা হচ্ছে কস্ট মেথড আর একটা হচ্ছে রিভ্যালুয়েশন মেথড। কস্ট মেথডে হচ্ছে আপনি যে দামে কিনছেন সেটাই দেখাচ্ছেন, আর রিভ্যালুয়েশন মেথডে আছে আপনি তখন যে ভ্যালুটা থাকে ওটার তার উপর। রাইট, এটা আপনি রিভ্যালুয়েশন করতে পারবেন। তখন আপনার রিভ্যালুয়েশন গেইন হইতে পারে, রিভ্যালুয়েশন লস হইতে পারে। হতে পারে। ঠিক আছে? এই তো সেইটা অ্যাসেটের ক্ষেত্রে লাভ হয়, বাট এই যে টিভি ফ্রিজ বলেন এগুলোর ক্ষেত্রে তো লসই হয়, হইতে কমে পারে, যায়। হইতে পারে, কমতে পারে, বাড়তে পারে। এখন তো ফ্রিজে তো দেখতেছি অনেক দিন লাস্টিং করে। সেই তো বললাম আপনাকে, 10 বছর হিসাবে কিনলেন, 10 বছর পর আপনি 15 বছর 20 বছর পর্যন্ত ইউজ করছেন, তাহলে সেটা আপনার একটা গেইন না, এক ধরনের গেইন, বাট আপনি বিক্রি এই, করতে গেলে ভ্যালু কমে যাচ্ছে। আবার না আপনি না না, গোল্ড বলেন, বিক্রি করতে গেলে ভ্যালু কমবে কেন? মানে আপনি আপনি তো যদি প্রতি যেই বছর, দামটা কিনছেন আপনি ওটা না আরো আপনার কমবে। এটা যে প্রতি বছর পূরণ হচ্ছে, এজন্য হুম তো আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করতেছেন, করতে করতে কমাইছেন। আমরা তো হুম হুম। প্রতি বছর 5 বছর কমাইতেছি কেন? কারণ ওইটা ধরে নিচ্ছে যে এটার এই বছর 5 5 লাখ টাকার ভ্যালু কমছে, পরের বছর আরো 5 লাখ টাকার ভ্যালু কমছে। তো সেই হিসাবেই কিন্তু এটা ভ্যালু 5 লাখ টাকা লাস্টে গিয়ে আমরা পাইছি 3 বছর পরে। কিন্তু হুম। দেখা গেছে তখন আপনি বেশিতে বিক্রি করছেন। ঠিক আছে? বেশিরভাগ ভাইয়া টিভি ফ্রিজ এগুলো আমার মনে হয় না কখনো ভ্যালু এর চাইতে বেশিতে, মানে আপনি যেটা বলছেন ওকে আমি বুঝতে পারছি, কিন্তু হুম। ওর থেকে বেশিতে যেমন আপনি গোল্ড বা অ্যাসেট বলতে যে জমি বা একদম এইগুলো যেমন আমরা ভ্যালু শুধু বাড়তেই থাকে, মানে যেই দামেই কিনি না কেন বা যেটা থাকে তার তার ভ্যালু যেমন বাড়ে, ওটার সাথে সাথে আপনি যদি সেল করতে যান ওটার ভ্যালু আরো বেড়ে যায়। হুম। কিন্তু অন্যান্য জিনিসের ক্ষেত্রে যে আসবাবপত্র বলতেছেন বা যে টিভি ফ্রিজ বলতেছেন এগুলোর ভ্যালু তো আসলে বাড়ে না, কমে, না, কিন্তু যে কমে। আপনি সেটা বললাম বিক্রির ক্ষেত্রে গেলে তো ওটার ভ্যালু কমে যাচ্ছে, বাট ওটার কমবে। যে ইয়া বলতেছেন খরচটা সেটা তো ঠিকই আছে, বা আমি যে টাইমটা ধরছি তার চেয়ে তো বেশি বিক্রি মানে বেশি টাইম ইউজ করতে পারতেছি, তো সেই দিক হুম। দিয়ে আমি আবার গেইন করতেছি, প্রফিট সেটা বললাম। করতেছেন, হ্যাঁ। হ্যাঁ। আবার ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হয় না, কারণ ল্যান্ডের কোনো অপচয় নাই। হুম, আছে না? ওটা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে হয় না, না, তো সেটা হইতে পারে না। যদি সেটা এমনি করে সেটা চলে। এটার অন্য ক্ষেত্রে খরচ। ডেপ্রিসিয়েশন নেই, অবশ্যই নেই। সেটা অন্য খরচ, কিন্তু ডেপ্রিসিয়েশন আসবে না, সেটা তো রিয়েল খরচ। আর ডেপ্রিসিয়েশন কিন্তু রিয়েল খরচ না, ডেপ্রিসিয়েশনটা হচ্ছে কাল্পনিক খরচ। ঠিক আছে? আমি ব্যবহার তো করার কল্পনা পরে খরচ, করতেই এটাই না পারি ভাইয়া, যে জমিটা রাজীব ভাই? রাখতে গেলে আমার এটা করতে হবে জি। এটা করতে হবে, আমি তো কল্পনা ডেপ্রিসিয়েশনটা করতে। কি ব্যবহার করার পরে পরে খরচ না? এটা এটা না, আমি এটা কোনটা? ব্যবহার করছি। আর ডেপ্রিসিয়েশনটা যেটা না কাল্পনিক না না, ভাবে ডেপ্রিসিয়েশন হ্যাঁ, ব্যবহার তো কাজ ব্যবহার খরচ করাকালীন ভাইয়া এটা সময়ে। ওটা করতে হতে হ্যাঁ, পারে। ডেপ্রিসিয়েশন ব্যবহার আসলে করাকালীন সময় যে কোনো খরচটা হয়েছে খরচ যেটা না। ডেপ্রিসিয়েশন। হ্যাঁ,
ডেপ্রিসিয়েশন এটা আপনি ধরে রাখতেছেন যে আমার এই খরচগুলো হইতে পারে এটার পারপাসে, এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জাস্ট ধরে নিচ্ছেন যে এই মেশিনটা আমি, আপনি এখন এটার সাথে আপনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কিছু ব্যাপার থাকে। যেমন আপনি একটা বিজনেস করেন, কিসের বিজনেস করেন, যে কোনো একটা বিজনেসের নাম বলেন, ধরেন আপনি জামা কাপড় তৈরি করেন, ঠিক আছে? তাহলে আপনি একটা সেলাই মেশিন কিনলেন, অথবা আপনি গার্মেন্টস দিয়েছেন, অনেকগুলো সেলাই মেশিন কিনছেন। এখন প্রথম বছরই আপনি সেলাই মেশিনই কিনছেন 20 লাখ টাকার বা 50 লাখ টাকার সেলাই মেশিন কিনছেন। এখন এই 50 লাখ টাকা তো আপনার খরচ, তাই না? হুম। এখন আপনি সেল করছেন ধরেন 10 লাখ টাকা এই বছর, হুম। প্রথম বছর। এখন 10 লাখ টাকার সাথে যদি আপনি 50 লাখ টাকা খরচ দেখান, এটা কি মানবে? না, মানবে অবশ্যই না। না। এই খরচটাকে আপনাকে খরচ হিসেবেই ধরবে না, এটাকে বলবে যে আপনি আপনার একটা অ্যাসেট। হুম। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে এটাকে খরচ হিসেবেই আপনাকে স্বীকৃতি দেবে না, এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে? তো যেহেতু এখন বলছে, তাইলে এখানে আমি যদি খরচ হিসেবে নাই ধরতে পারি, তাইলে তো আমার 10 লাখ টাকার উপরেই আপনার মানে ট্যাক্স দিতে হবে। বছর মেইনটেনেন্সের উপরে যে খরচটা ওটা ওই হিসাব করে কাটতে হবে, এরকম তো? হ্যাঁ, তো এখন বলছে তাইলে আপনি একটা কাজ করেন, এই যে 50 লাখ টাকার মেশিন কিনছেন, এই হুম। 50 লাখ টাকার মেশিন আপনার কত বছর লাইফ টাইম আছে, এই সময়টারে আপনি স্প্লিট করে দেন প্রতি বছর, ওই হারে আপনি মাইনাস করতে থাকেন। হ্যাঁ, বুঝতে পারছি। এই আর কিছু না। জি ভাইয়া। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। তাহলে আমরা আজকে ক্লোজ করে দিই রাজীব ভাই, নাকি? তাহলে নেক্সট ক্লাসে আমরা কি একটা ম্যাচ শুরু করতে পারি তাহলে? আহ এক মানে বোঝার কালকে জন্য আপনি আগে মূলধনী আয় আর কৃষি আয় ওগুলো আগে শিখে নেন। আচ্ছা। না, কৃষি আয় মূলধনী আয় তো তখন আসলে ওই আমাদের যতটুকু আয় বুঝাইছেন এই হুম, আয়গুলোর মধ্যে আমরা যে করে ম্যাথগুলো আমার করা ম্যাথ যাবে, করতে সমস্যা পারছেন নাই, না। করা যাবে। আমরা মূলধনী আয় কৃষি আয়টা একদিন একটু করি। আরে না, ঠিক আছে আমরা পড়বো, আর কিন্তু একটা এখন ক্লাস যেটা দিচ্ছেন করাই না, তারপর এখানে ম্যাথ আমরা ম্যাথ করেন। দিলে যে রিলেটেড গুলা দিচ্ছেন এইগুলা ম্যাথ আমরা শুরু হুম, করতে পারি, কারণ হুম, হুম, কতগুলো মাথায় থাকবে যেটা আর কি। করা যাবে, সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আহ ওকে। ক্লোজ করে ঠিক আছে দিচ্ছি, রাজীব হ্যাঁ? ভাই, তাহলে আমি ইয়াতে গ্রুপে আল্লাহ একটা হাফেজ। ম্যাথ দিয়ে দিব, কালকে আমরা এটাকে ট্রাই করবো আর কি। ঠিক আছে ভাই। ওকে, ওকে। ওকে। আসসালামু আল্লাহ আলাইকুম ভাই। হাফেজ।